হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আজ ভার্সিটিতে ফাগুন উপলক্ষে একটা প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামে আমরা ফ্রেন্ডসরা মিলে একটা গ্রুপ ড্যান্স করব। সেই নিয়ে অভ্রের কী রাগ! গতকাল সারাদিন এই নিয়ে অভ্র আমার সাথে কথাই বলেনি। রাত 2টায় ফোন করলো অভ্র। আমি তখন গভীর ঘুমে তলিয়ে প্রায়। চোখ বন্ধ রাখা অবস্থাতেই অন্ধকারে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। অভ্র কিছুই বলল না। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। কোনো সাড়া না পেয়ে চোখ মেলে একবার স্ক্রিনে তাকালাম। সেখানে অভ্রের নাম দেখতে পেয়ে আমার মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল। ইচ্ছে করছিল ওকে ফোন থেকে বের করে হারপিক খাইয়ে দেই। কোনো রকমের নিজের রাগটা সংবরণ করলাম আমি। প্রায় 10 মিনিট অতিক্রম হতে চলল। অভ্র এখনো কিছুই বলল না। এবার আমি কিছুতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। অনেকক্ষণ চোখ মুখ খিঁচে বসে রইলাম। রাগের চোটে আমার ঘুমিয়ে চলে গেল। এই মুহূর্তে অভ্রের কণ্ঠ ভেসে এলো। এবার ওর কথা বলার ভঙ্গিতে বুঝতে পারলাম ওর রাগ এই মুহূর্তে 10টা হক মঞ্জিল জ্বালিয়ে দিতে সক্ষম। অভ্র শান্ত অথচ কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ব্লক করেছিস কোন সাহসে তুই আমাকে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। ব্লক করলে ও আমাকে ফোন করলো কিভাবে? তখনই মনে পড়ল গতকাল নাচের প্র্যাকটিস শেষে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলেছিলাম। ছবিতে নাদিম ও ছিল। সেটাই ওর কাছ থেকে লুকিয়ে আপলোড করার জন্যই ব্লক করেছিলাম। অবশ্য আনফ্রেন্ড না করে সোজা ব্লক করে দেওয়ার কারণ শুধুই যে রেগে থাকা তা কিন্তু নয়। অভ্রের আমার প্রতি অতিরিক্ত পজেসিভ আচরণ আমার একটুও পছন্দ না। আরে ভাই, বেস্ট ফ্রেন্ড আছিস সেটাই থাক না, খামোখা বাপ হতে যাস কিসের জন্য? আমি গলার স্বর গম্ভীর করে বললাম। রেগেছিলাম। অভ্র মেজাজ শান্ত করার চেষ্টা করে বলল, নাদিমের সাথে মিশতে বারণ করেছিলাম না তোকে? কেন ছবি তুলেছিস ওর সাথে? আর তোর পাশে কেন দাঁড়াতে হলো? মেঘা, রুম্পা ওরাও তো ছিল, ওদের পাশে কেন দাঁড়ালো না? আমি এতক্ষণ মহারাজের এত রেগে থাকার কারণটা বুঝতে পারলাম। আমার মাথায় তখন দুষ্টু বুদ্ধি চাপলো। ওকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বললাম, হ্যাঁ তুলেছি, তাতে কি হয়েছে শুনি? নাদিম কি তোর মতো হিংসুটে নাকি? এত কিউট, সুইট, ভদ্র, হ্যান্ডসাম ছেলেটাকে নিয়ে তুই এত হিংসে করিস কেন অভ্র? আমার কিন্তু খারাপ লাগে না ওকে। দেখিস না সবসময় কেমন কেয়ার করে আমার। মিতু, তুমি কিন্তু ফাস্ট ফুড অত খেও না, এগুলোতে জীবাণু আছে। মিতু, আস্তে হাঁটো, পড়ে যাবা। হাউ সুইট। অভ্র কিছুই বলল না। কিছুক্ষণ চুপ থেকে দুম করে ফোনটা কেটে দিল। সাথে সাথে ওর নাম্বার থেকেই 10 সেকেন্ডের মধ্যেই টেক্সট এলো, খবরদার আমার সাথে তুই আর কথা বলবি না মিতু। ও যে ভয়ঙ্কর রেগে আছে তা বুঝতে আর আমার কসরত করতে হলো না। ওহ, আপনাদের তো বলাই হয়নি আমি মিতু, মিতুয়া হক। আর এতক্ষণ ধরে যাকে নিয়ে বলেছিলাম ও অভ্র। ও হলো আমার বেস্ট ফ্রেন্ড। অভ্রের সাথে আমার প্রথম যখন পরিচয় হয় তখন আমার বয়স 7 বছর আর অভ্রের 10 বছর। আমরা একই এলাকাতে পাশাপাশি বিল্ডিংয়ে থাকতাম। আমি ওকে প্রথম দেখেছিলাম নীলা আপুর বিয়েতে। নীলা আপু আমাদের দুজনেরই প্রতিবেশী ছিল। অভ্র খয়েরি রঙের একটা শার্ট পরেছিল সেদিন, সাথে সাদা ফুল প্যান্ট। ওর হাতের রিমোট কন্ট্রোল গাড়িটা দেখে আমার যে কি লোভ হয়েছিল। কোনো কিছু চিন্তা না করেই ওর হাত থেকে ছো মেরে ছিনিয়ে নিয়েছিলাম গাড়িটা। কিন্তু অভ্র আমায় কিচ্ছু বলল না, এমনকি একটু রাগলও না। অভ্র আমাকে বোঝানোর চেষ্টা করেছে মেয়েরা এসব নিয়ে খেলে না, এটা ছেলেদের খেলনা। কিন্তু আমি কিছুতেই গাড়িটা দিব না বলেই জেদ করেছিলাম। আমার কান্নাকাটি দেখে আন্টিও আমাকে কোলে নিয়ে আদর করতে করতে আম্মুকে বললেন, থাক ভাবি, এটা দিয়ে মিতু খেলুক, অভ্র মোটেও মন খারাপ করবে না। অভ্র আসলেই সেদিন একটুও মন খারাপ করেনি। পিটপিট চোখে আমার দিকে চেয়েছিল। আমি অবাক হয়ে চেয়েছিলাম ওর দিকে।
ছেলেটাকে আমার বড্ড অন্যরকম লেগেছিল সেদিন। অথচ আম্মু যখন আমার চেয়ে ভাইয়াকে একটু বেশি আদর করতেন, আমি সারা দিন মুখ ফুলিয়ে বসে থাকতাম। রাতে আব্বু এলে আব্বুকেও অভিনয় করে বিচার দিতাম। কিন্তু এই ছেলেকে দেখো, ওর এত সুন্দর নতুন খেলনা গাড়িটা নিয়ে নিলাম, আবার ওরই মায়ের কোলে বসে আছি, খাচ্ছি, অথচ তার মধ্যে এসব নিয়ে কোনো আক্ষেপই নেই, যেন সে মজা পাচ্ছে আমাকে খেলনাটা দিতে পেরে। আমার খুব হাসি পায় এগুলো মনে পড়লে। অথচ আমার সেদিনের অতি দয়ালু বন্ধুর এখনও হিংসের মাত্রা যে দেখো। হিংসে নিয়ে কোনো নোভেল যদি দেওয়া হতো, তাহলে আমাদের অভ্রই দেশের দুর্নাম একা বয়ে আনতে সক্ষম হতো। তো কিরে, আজ না ক্যাম্পাসে কি প্রোগ্রাম আছে বললি? পড়ে পড়ে ঘুমালে ভার্সিটিতে যাবি কখন? আম্মুর ডাকে আমি ঝড়ের গতিতে ঘুম থেকে উঠে বসলাম। উঠেই দেওয়াল ঘড়িতে চোখ বুলালাম। ও মাই গড, ইটস টু লেট। আমাকে 10টার আগেই ক্যাম্পাসে পৌঁছতে হবে। অলমোস্ট 9টা বাজতে চললো। আমি তাড়াহুড়ো করে কোনো মতে একটা বাসন্তী রঙের শাড়ি গায়ে জড়িয়ে নিলাম। কোনো রকমে তাড়াহুড়ো করে চুলগুলো আঁচড়ে খোপা করে নিলাম। কসমেটিক্সগুলো একটা ব্যাগে নিয়ে নিলাম। ক্যাম্পাসে গিয়েই সাজবো না হয়। ডাইনিং রুমে যেতেই অভ্রকে চোখে পড়ল। টেবিলে বসে কেমন নির্বিকার ভঙ্গিতে নাস্তা করছে অভ্র। ওর ভাব দেখে মনে হলো ও এই হকমঞ্জলে একমাত্র জামাই। আমি নিঃশব্দে ওর পাশের চেয়ারটা টেনে বসলাম। ও পাশ ফিরে তাকালো না, যেন আমি এসেছি সেটা ও একদমই পাত্তা দিচ্ছে না। আমার প্রচুর মেজাজ খারাপ হলো। আম্মুর ওপর এত জামাই আদর করার কি দরকার শুনি? অবশ্য এসব ভেবে কি লাভ? মাঝে মাঝে তো মনে হয় অভ্রই বুঝি আম্মুর আসল ছেলে, আর আমাকে এনেছে রাস্তা থেকে কুড়িয়ে। তাই তো ওর আগমনে আম্মু চাঁদ পাওয়ার মতোই খুশি হয়ে যায়। কিরে, খাচ্ছিস না কেন? ছেলেটা সেই কখন থেকে বসে আছে, আর মহারানীর ঘুম এই ভাঙলো? আম্মুর কথায় আমি ব্যাপক অপমানিত বোধ করলাম। অভ্রের দিকে এক পলক তাকাতেই দেখতে পেলাম ও কেমন ভাব নিয়ে খাচ্ছে। ওর খাওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে আমার অপমানিত হওয়াতে ও ভীষণ মজা পাচ্ছে। আমার রাগ এবার চরম মাত্রায়। মনে মনে বেটাকে 100 বার গঙ্গার পানিতে চুবিয়ে ফেললাম। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে ওর প্লেটটা মুখের সামনে থেকে ছো মেরে সরিয়ে ধমকের সুরে বললাম, ওঠ, লেট হয়ে গিয়েছে, আর খেতে হবে না। আম্মু বলল, সে কি, ছেলেটাকে নাস্তাটাও শেষ করতে দিলি না? কিছুই তো খেলো না অভ্রটা। আমি চোখ মুখ খিচে বললাম, হ্যাঁ, তোমার অভ্র তো কিছুই খায়নি। মাংস দিয়ে পরোটা, ডিম, কলা, এতক্ষণ তো আমিই ঠুসেছি সব, তাই না? আমার কথার মানে বুঝতে পেরে আম্মু আমার প্লেটে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আমি হনহনিয়ে বেরিয়ে পড়লাম। অভ্র তখনও মিটিমিটি হাসছে। ওর হাসি দেখে আমার যেন পিত্তি জ্বলে যাওয়ার উপক্রম হলো। আমি কোনো কথা না বলেই ওর বাইকের পেছনে বসে পড়লাম। পুরো রাস্তায় আমি ওর সাথে কোনো কথা বলিনি। 1-2 বার ফ্রন্ট মিররে চোখ যেতেই দেখেছিলাম ও নিঃশব্দে আমার দিকে চেয়ে আছে। এর মধ্যেই অভ্র বাইকটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে আমাকে জোর করে নাস্তা করালো। আমি খেতে না চাইলে জোর করে নিজের হাতে খাইয়ে দিল, যেন আমার ওপর ওর কত অধিকার। অভ্র এমনই। 20 মিনিটের মধ্যেই আমরা ক্যাম্পাসের গেটের কাছে পৌঁছালাম। আমি ওর সাথে এবারও কোনো কথা বললাম না। বাইক থেকে নামতেই অভ্র পেছন থেকে আমার হাত টেনে ধরল। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে একবার আগাগোড়া অবলোকন করে নিল, তারপর গম্ভীর মুখে বলল, শাড়িটা ব্লাউজের আরেকটু উপরে পড়তে পারিস না? 2 মিনিট সময় দিলাম, এর ভিতরে শাড়ি ঠিক কর। আমি পিঠে হাত দিতেই বুঝতে পারলাম পিঠের একাংশ খালি হয়ে আছে, তবে সেটা খুবই সামান্য। এই সামান্য ত্রুটিও অভ্রের চোখ এড়াতে সক্ষম হয়নি। আমি হাত দিয়ে শাড়িটা ঠিক করে নিলাম। তারপরে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অভ্র পুনরায় আমার আঁচল টেনে ধরল। আমার কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছিল। অভ্র সেসব তোয়াক্কাই করলো না। ছোট্ট একটা ব্যাগ থেকে 2 মুঠো লাল কাঁচের চুড়ি বের করলো। কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চুপচাপ চুড়িগুলো আমার হাতে পরিয়ে দিল। তারপর আমার শাড়ির আঁচল টেনে মুখের ঘামগুলো মুছতে মুছতে বলল, এটারই কমতি ছিল।
বাসন্তী শাড়ির সাথে লাল চুড়িতেই তোকে মানাবে। ইমাজিন করে দেখলাম, তাই এটাই নিয়ে নিলাম। থেমে পুনরায় বলল, আর শোন, ফোন করবি যাওয়ার সময়, আমাকে না দেখতে পেলে। আমি সিফাতদের সঙ্গেই আছি। আমাকে পিট চোখে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলল, শাড়ির ফাঁকে যদি আমার ব্যক্তিগত সম্পত্তি এতটুকু উন্মুক্ত হয়, তাহলে কিন্তু তোর খবর আছে মিতু। ওর হালকা ধমকে আমি যেন কেমন অধিকারবোধ গন্ধ পেলাম। আমার শরীরে বেয়ে যেন কম্পন শুরু হয়ে গেল। অভ্রের এরকম আচরণ আমাকে মাঝে মাঝে বড্ড ভাবনায় ফেলে দেয়। ওর এমন তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিবার আমি আমাদের সম্পর্কের ব্যতিক্রমী অর্থ খুঁজে পাই, যা আমায় অসম্ভব লাজুকতায় মিইয়ে রাখে। আমি পথভ্রষ্ট হই আর ভাবতে থাকি, এই সম্পর্কের নাম কি শুধুই বন্ধুত্ব দেওয়া যায়, নাকি তার চেয়েও বেশি কিছু। আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে আসে। স্টেজে উঠে আমি দুই একবার অভ্রকে খুঁজেছিলাম। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল অভ্র। ওর চোখে মুখে শুধুই গাম্ভীর্যতা। আমি যেন সেসব কোনো তোয়াক্কাই করলাম না। আমাদের নাচ শেষ হতেই না হতেই আশেপাশে হইচই শুরু হয়ে গেল। স্টেজের আশেপাশে যারা ছিল তারা সবাই দৌড়ে অভ্রদের হলের দিকে ছুটতে লাগলো। আমরাও কিছু না বুঝেই দৌড়াতে লাগলাম। প্রফেসর মফিজুর রহমান স্যার, নাবিলা কামাল ম্যামও দৌড়াচ্ছেন সেই দিকে। হলের করিডোরের দিকে দিশা ভুলে দৌড়াচ্ছে রিয়াদ, আর ওকে ধরার জন্য পেছনে অভ্র দৌড়াচ্ছে। অভ্রের পেছনে ছুটছে পুরো ক্যাম্পাস। রিয়াদের নাকে মুখে রক্ত লেগে আছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না অভ্র ওকে কেন মারছে। আমার আর ভিড় ঠেলে সেদিকে যেতে ইচ্ছে হলো না। প্রচুর রাগ হলো অভ্রটার ওপর। ওর এসব কাজের জন্য না ওর পড়াশোনায় কোনো প্রভাব পড়ে, আমি আছি সেই চিন্তায়। অবশ্য ক্যাম্পাসের সকলে অভ্রকে এত ভালোবাসে যে কোনো ঝামেলা হলে নিঃসন্দেহে সবাই অভ্রের পক্ষই নেবে। এদের ধারণা অভ্র কখনো অন্যায় কিছু করতেই পারে না। যদি করে সেটার পেছনেও ন্যায় কারণ রয়েছে নিশ্চয়ই। ওকে এত ভালোবাসার কারণ শুধুই যে ভালো রেজাল্ট তা না, মানুষ হিসেবে অভ্র সেরা দের সেরা, এমনটাই সকলেই মনে করেন। ক্যাম্পাসে যে কারোর বিপদেই অভ্রই সবার আগে এগিয়ে যায় সাহায্যের জন্য। মফিজুর স্যার তো প্রায়ই বলেন, ইউ হ্যাভ এ স্ট্রং লিডারশিপ কোয়ালিটি অভ্র, এটা ধরে রেখো আজীবন। এসব ভাবতে ভাবতে দেখলাম মেঘা হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কী রে, এমন সাপের মতো ফোঁস করছিস কেন? দোস্ত প্লিজ রিয়াদকে বাঁচা, অভ্রকে মায়েরা ফেলাইব আজকে। আমি হতচকিত হওয়ার স্বরে জিজ্ঞেস করলাম, মানে অভ্র এখনো মারছে? কিন্তু কারণটা কি জানিস কিছু? আরে ভাই, আমরা স্টেজে যখন নাচতেছিলাম রিয়াদ নাকি জুম করে তোর ভিডিও নিছে। ভিডিওটা নর্মাল হলে অভ্র এত রাখতো না, কিন্তু স্পেশালি তোকে জুম করেছে। আর এমন অ্যাঙ্গেলে ভিডিওটা করেছে কি বলবো তোকে। ভিডিওটা করার সময় আশেপাশে কয়েকজন দেখেছে, ওরাই অভ্রকে জানাইছে। মেঘার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। রিয়াদ বেয়াদবটা জন্য আমার ঘৃণা যেন শত গুণ বেড়ে গেল। এই মুহূর্তে ওকে খুন করে ফেলতে ইচ্ছে হলো আমার। দোস্ত প্লিজ ওকে বাঁচা, ওর আব্বা কিন্তু এলাকার কমিশনার। কিছু একটা দুর্ঘটনা হয়ে গেলে বিপদে কিন্তু অভ্রই পড়বো। মেঘার কথায় আমি যেন স্তম্ভিত খুঁজে পেলাম। ঠিকই তো, আমার কারণে কেন অভ্র সাফার করবে? তাছাড়া ভুলটা তো আমারই। আর কোনো কিছু চিন্তা না করে দৌড় লাগালাম। অভ্র এখনও বেধড়কভাবে পেটাচ্ছে ওকে। আশেপাশে কেউ ওকে আটকে রাখতে পারছেই না। ভিড় ঠেলে আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। অভ্র আমাকেও গ্রাহ্য করল না, গরম চোখে বলল, সর সামনে থেকে। আমি সরলাম না। ওর হাত থেকে লাঠিটা নিয়ে ওকে দুই হাত দিয়ে জাপটে ধরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললাম, আর মারিস না অভ্র, প্লিজ বাসায় চল। অভ্র কিছুই বলল না। হাতের লাঠিটা একপাশে ফেলে আমাকে ছাড়িয়ে নিঃশব্দে প্রস্থান নিল। সেদিনের পর থেকে অভ্রের সাথে আমার 4 দিন যাবৎ কোনো কথাই হয়নি। আমি অনেকবার ফোন করেছি, টেক্সট করেছি, ও কোনো কিছুরই রেসপন্স করেনি। এই প্রথম অভ্র আমার সাথে এত দিন কথা না বলে থাকলো। রাতে ছাদে উঠে
ওর বারান্দার দিকেও তাকিয়ে থেকেছি। প্রতিদিন আমাকে দেখা মাত্রই অভ্র রুমে চলে যেত। অভ্রের এমন অদ্ভুত রূপ আমি আগে কখনোই দেখিনি। আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। পঞ্চম দিনে আমি এদিক সেদিক চিন্তা না করে সোজা অভ্রদের বাসায় চলে গেলাম। কলিং বেলের চাপ দিতেই আন্টি হাসি মুখে দরজা খুলল, যেন আমার উপস্থিতি ওনাকে একটু অবাক করেনি, কিংবা আমি আসবো বলেই জানতেন। আন্টি আমাকে দেখা মাত্রই জাপটে ধরে অভিমানী মুখ করে বললেন, আন্টির কথা কি একটু মনে পড়ে না তোর? বাসা থেকে বেরিয়ে দুপা এগুলোই তো চলে আসতে পারিস। এত নিষ্ঠুর হলি কবে থেকে রে? আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, তুমিও তো আসো না আমাদের বাসায়। নিষ্ঠুর কি আমি একা? রুম থেকে অয়ন ভাইয়ার স্বর শোনা গেল। কি রে মিতু, থাকিস কোথায়? তোকে তো দেখি না রে। ভার্সিটিতে উঠে বুঝি বড় হয়ে গেছিস? তাহলে বিয়ে টিয়ে দিয়ে দিই, কি বলিস? অয়ন ভাইয়ার কথায় ভাবি আর আন্টি একসাথে হেসে ফেললো। আমি মুখ ফুলিয়ে বললাম, হ্যাঁ তা তো দেবেই, খুব জ্বালাচ্ছি না তোমাদের? ভাবি আমার হাত ধরে টেনে ঘরে নিতে নিতে বললেন, হয়েছে, ভাই বোনেতে মিলে পরে ঝগড়া করবে। মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখার ইচ্ছে নাকি তোমাদের? সোফায় বসে আমি, অয়ন ভাইয়া আর আন্টি মিলে ক্রিকেট খেলা দেখছি। খেলা না বুঝলেও আমার ভীষণ মজা লাগছে। ভাবি একটু পরপর এটা সেটা নাস্তা বানিয়ে দিয়ে যাচ্ছে। অয়ন ভাইয়া একটু পরপর লাফিয়ে উঠে মাথায় হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বলছে, সিট মিতু, আজকেও মনে হয় হারবো রে। সবার সাথেই খুশ গল্পে কখন দুপুর হয়ে গেল আমি খেয়ালই করলাম না। এত কিছুর মধ্যে আমি অভ্রের কথাই ভুলে গেলাম। আন্টি আর ভাবি আমাকে কিছুতেই বিকেলের আগে যেতে দিবেন না বলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আম্মুকেও ফোন করে জানিয়ে দিলেন যেন আমাকে নিয়ে চিন্তা না করে। বিকালে অয়ন ভাইয়া দিয়ে আসবে বাসায়। 1:30টার মধ্যে প্রায় সকলে খাওয়াই শেষ। খেলাম না শুধু আমি। অভ্রের কথা জিজ্ঞেস করায় আন্টি বলল, বাইরে গেছে, চলে আসবে। আন্টিকে বললাম, অভ্র এলেই আমি খাবো। এটা শুনে আন্টি আর আমাকে জোর করলেন না, মিটিমিটি হাসলেন। আমি এই হাসির অর্থ খুঁজে পেলাম না। দুপুর 2টোর দিকে অভ্র কাক ভেজা হয়ে বাসায় প্রবেশ করলো। আন্টি হন্তদন্ত পায়ে ওকে তোয়ালা এনে দিল। অভ্র তখনও আমাকে খেয়াল করেনি। কিছুক্ষণ পর গোসল শেষ করে পরনে একটা তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে আরেকটা তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে প্রবেশ করলো। এসেই আমাকে সোফায় বসে থাকতে দেখেও অভ্র একটুও চমকালো না, এমনকি কথাও বলল না। আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজে থেকেই বললাম, কেমন আছিস অভ্র? ফোন ধরিস না কেন তুই? তোর সাথে কথা না বললে আমার মাথা কিলবিল করে বন্ধু। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে একবার দেখে নিল। আমার কথার জবাব না দিয়ে বলল, খেয়েছিস? না। আমিও খাইনি, উঠ আমাকে ভাত বেড়ে দিবি। আমি ভ্রু কুঁচকে ওর দিকে চেয়ে রইলাম। বলে কি, যেই মেয়েকে এখনো আম্মু ভাত মুখে তুলে না দিলে খাওয়াই হয় না তাকে কিনা ভাত বেড়ে দেওয়ার আদেশ করা হচ্ছে। অভ্র আমায় হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বলল, কথা কানে গেল না মনে হয়, আমি না খেয়ে আছি, কেউ কি শুনতে পেলো? আন্টি অলরেডি সব খাবার টেবিলে গুছিয়ে রেখেছিলেন আমাদের জন্য। আমি সেগুলোই অভ্রের প্লেটে একটু একটু করে বেড়ে দিলাম। তারপর বসে নিজের প্লেটে ভাত নিতে যেতেই অভ্র আমার হাত টেনে ধরলো। কি হলো? অভ্র কোনো জবাব দিল না। তারপর নিজের প্লেটের খাবার থেকে মেখে আমাকে খাইয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে অভ্র বলল, হ্যাঁ করবি নাকি দিব এক চর? আমি হাঁ করলাম। অভ্র আমাকে খাইয়ে দিচ্ছে। রান্না এত ভালো হয়েছে যে আমি খেয়ালই করলাম না অভ্র শুধু আমাকেই খাইয়ে দিচ্ছে, নিজে কিছুই খাচ্ছে না। আমি ভাত মুখে নিতে নিতে বললাম, তুই খাচ্ছিস না যে? অভ্র এবারও কিছুই বলল না। খাওয়া শেষ হলে নিজে হাতে খাবারগুলো গুছিয়ে রাখলো। তারপর প্লেটগুলো ধুতে ধুতে বলল, বাইরে থেকে খেয়ে এসেছি আমি। অভ্রকে আমি বহু সময় ধরে চিনি, আবার যেন একদমই চিনি না। মাঝে মাঝে আমার ভীষণ কৌতূহল হয় অভ্রকে জানবার জন্য। এই ছেলেটাকে মাঝে মাঝে আমার কেমন অন্যরকম মনে হয়। এই অভ্র প্রতি কাজে আমায় উপলব্ধি করায়। সে আমার প্রতিনিয়ত বিস্ময় করা থেকে
কখনোই বিরত থাকবে না। আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, চা খাবি? আমি মাথা উপর নিচ করে বুঝালাম, হ্যাঁ খাবো। কিছুক্ষণের মধ্যেই অভ্র চা বানিয়ে আনলো। আমি চা খেতে খেতে টিভি দেখছি, আর অভ্র আমার পাশে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। আমার বারবার মনে হচ্ছে অভ্র আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আমি পাশ ফিরে তবুও তাকাই না। অভ্রের অনেক আচরণে অর্থ আমি বুঝি, তবুও যেন বুঝি না। ওর চোখ দুটো প্রতিবার আমায় অনেক কিছুই বলে। আমি তবুও মুখ ফিরিয়ে নেই এবং তাদের জানিয়ে দেই আমি তার চোখ দই পড়তে ইচ্ছুক নই। কোথায় যেন একটা ব্যারিকেড আমার, আবার কোথাও তীব্র যন্ত্রণা, অভ্রবিহীন। এত কিছুর মধ্যেও যেটা আমি চাইলেও অস্বীকার করতে পারি না, তা হলো অভ্র আছে বলেই মিতু ভালো থাকে, অভ্র তাকে ভালো রাখে। বৈশাখের কাঠফাটা রোদে প্রকৃতি এখন বিবর্ণ প্রায়। এই রুদ্র রুক্ষ সকালেই আমি আর অভ্র ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলাম। এই মুহূর্তে আমি যে তেতে আমলেট হয়ে যাচ্ছি, সেদিকে এই স্বার্থপর প্রকৃতির কোনো খেয়াল আছে? নেই। রাস্তায় বের হয়ে আমার মনে হলো পৃথিবীর সব ফালতু ব্যাপার নিয়ে মানুষের যত আক্ষেপ, অথচ চৈত্রের এই রাক্ষসী রূপের বর্ণনা দিয়ে কোনো কবি সাহিত্যকরা কি বিভৎস কিছু লিখে যেতে পারেনি? চাইলেই লিখতে পারত, কিন্তু এসব লিখে মিতুকে তৃপ্তি দেওয়ার মতো মহান হৃদয় কোনো কবি সাহিত্যকদের যে নেই, তাতে কি মিতু এসবের ধারার মেয়েই নয়? মিতু অলওয়েজ শো বুড়ো আঙ্গুল টু অল ইরিটেটিং থিংস অ্যান্ড মুভ অন। আজ আর অভ্র বাইক নিল না, আবার রিক্সাও নিতে চাইল না। এই ছেলেটার মতিগতি আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। এটাকে কখনো কখনো আমার নিউটনের সূত্রের মতনই জটিল মনে হয়। এই জটিল লোকের নাকি আছে হেঁটে হেঁটে ভার্সিটি যাওয়ার মতনই মোস্ট এনোয়িং অ্যান্ড ইউয়ার্ড। ইচ্ছেটা হলো আমার রক্তলাল চোখে তাকিয়ে থাকাও যেন তার সেই মুহূর্তে বাড়া ভাতে ছাই দেওয়ার মতোই মনে হলো। আরে ভাই, তো রোদ খাইতে ইচ্ছে করলে সারাদিন চিত হইয়া শুইয়া থাক না মরুভূমিতে, না হয় সূর্য ব্লাডার কইরা জুস বানাইয়া খা। আমাকে কেন টানতেছিস এসবে? জীবনে কি ক্ষতি করছি আমি তোর? তোকে বন্ধু বানানোর শাস্তি এত তিতা কেন? ইয়া মামবুদ, আমাকে এই গরু সঙ্গ ত্যাগ করার তৌফিক দান করুন। আমার একটুও হাঁটতে ইচ্ছে হচ্ছিল না। বারবার বিরক্তি নিয়ে অভ্রের দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছি, কিন্তু ব্যাটার এসবের পড়ুয়া করার মতো নরম মন হলে তো। এবার বিরক্তি নিয়ে থ মেরে দাঁড়িয়ে পড়লাম আমি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অভ্র চোখের ইশারায় আমাকে দাঁড়িয়ে পড়ার কারণ জানতে চাইল। আমি টলমল চোখে শুধালাম, একটা রিক্সার ডাক না প্লিজ। এই অসহ্য গরমে কেউ হেঁটে হেঁটে যায় বল? ক্যাম্পাস তো আরও অনেক দূরে, কিভাবে যাব? অভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজকে ক্যাম্পাসে যাব এটা তোকে কে বললো? আর এইটুকু রাস্তা হাঁটতে তোর শরীরে ঠোসা পড়ে গেল? তোর বাপ তোকে প্রোটিন জাতীয় খাবার থেকে বঞ্চিত থাকতে বলেছে বুঝি? নিয়ম করে পুষ্টিকর খাবারের পরিবর্তে হরলিক্স খাওয়ালে তো এমনই হওয়ার। নাকি তোর বাবার জাপানি টাকা আকাল পড়েছে? ওর কথাই আমি যেন আকাশ থেকে পড়লাম। এই অসভ্য অভদ্রটার সাথে আমার এক পাও এগোতে ইচ্ছে হলো না। আমি বিরক্তি নিয়ে বললাম, কথায় কথায় আমার বাপকে টানিস কেন অভ্র? আব্বু তোকে পছন্দ করে না বলে তুইও বড়দের রেসপেক্ট করবি না? বল না। আর ক্যাম্পাসে না গেলে আমাকে টেনে হিঁচড়ে কেন আনলি তুই? তোর চেহারা দেখাইতে? অভ্র শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তাকাতেই পারিস। আফটার অল আমার মতো স্মার্ট বয় পাশাপাশি হাঁটলে যে কোনো মেয়ের মনোযোগী স্ট্যাচু হয়ে যাবে। ওর কথাই আমি বিরক্তিতে চোখ বন্ধ করে নিলাম। এই মুহূর্তে আমার ইচ্ছে হচ্ছে অভ্রের চুল ছিঁড়ে গরু ছাগলকে খাইয়ে দিতে, কিন্তু আফসোস পারলাম না। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, তোর কোনো আইডিয়া আছে তোকে যে পেতনির মতো লাগছে? চোখ সরা। তোর এই চোখে তাকায় থাকা অবস্থায় একটা ছবি নিলে আমাদের শীতকে পেতনি বলে চালিয়ে দিয়ে ভাত খাওয়ানো যাবে মিতু। নেহাত আমি ভীষণ দয়ালু, তাই তোর এই ভয়ঙ্কর রূপ রোজ দেখার পরও হার্ট অ্যাটাক করি না। তোর জন্য মায়া লাগে তো। ওর কথাই রেগে আমি
রণমূর্তি রূপ ধারণ করলাম। আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসবি তুই অভ্র, এক্ষুনি। অভ্র শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, চুপ থাক একটু, আর হাঁটতে না পারলে কোলে ওঠা আমার। তোকে কোলে নিতে আমার কিন্তু প্রবলেম নাই। আর ইউ রেডি ডার্লিং? আমি বিরক্তি নিয়ে বললাম, ইম্পসিবল, গো টু হেল, আমি একাই যেতে পারবো বাসায়। অভ্র আমার হাত টেনে বলল, আরে বাপ, একটু পর তো বাসে উঠবই, এমন করছিস কেন? একটু ভদ্রমহিলার মতো হাঁটতে পারিস না? বাপের মতো কেমন মির্জাফর হয়ে যাচ্ছিস দিন দিন। আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, বাসে উঠছি মানে? কোথায় যাব? সেটা গেলেই জানতে পারবি। রীতিমতো টেনে হিঁচড়ে আমাকে বাসে ওঠালো অভ্র। কিছুক্ষণ বিরক্তি নিয়ে বসে থেকে ক্লান্ত হয়ে কখন অভ্রের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। অভ্র সবার মতন না, ওকে আমি সেই ছোট্টবেলা থেকেই জানি, তাই ওকে যে কোনো পরিস্থিতিতেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে আমার একবারও ভাবতে হয় না। হি ইজ মাই কমফোর্ট জোন। অভ্র মানেই মিতুর কিছুই হবে না। এই তো সেদিনের কথা, ক্যাম্পাসে 104 ডিগ্রি জ্বর নিয়ে আমি ঘাড় কাত করে বেঞ্চে বসে আছি। কারোর সাথে কথা বলার শক্তিটুকুও আমার নেই। ক্লাস শেষে গেটের বাইরে যেতেই অভ্রকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। ওকে দেখা মাত্রই আমার সকল দুর্বলতা বেরিয়ে আসতে চাইলো। আমি মলিন চোখে অভ্রকে দেখে নিলাম। কিছু বলতে যাব, তার আগেই অভ্র ঝড়ের গতিতে বাইক থেকে নেমে আমায় ধরে ফেললো। আমি আমার সর্বস্ব শক্তি হারিয়ে ফেললাম। তারপর কি হলো আমার মনেই নেই। 4 ঘন্টার পর নিজেকে হসপিটালের বেডে শুয়ে থেকে হাতে সেলাইন লাগানোর অবস্থায় আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরতে দেখে আম্মু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দিয়ে বলছিল, অভ্রটা না থাকলে যে কি হতো? ছেলেটা 4 ঘন্টা ধরে কেমন উন্মাদের মতন করছে। তোর ঔষধপত্র যা লাগে সব অভ্রই দৌড়াদৌড়ি করে এনেছে। আমি ক্লান্ত চোখে আম্মুর কথা শুনছিলাম। কিছুক্ষণ পর আন্টি আর ভাবিও এলেন আমায় দেখতে। অভ্র এলো না। আরও 1 ঘন্টা ঘুমিয়ে চোখ মেলার পরই চোখের সামনে কারো শান্ত চাহনি আবিষ্কার করলাম। অভ্র আমার বেডের পাশেই বসে আছে। ওকে কেমন ক্লান্ত দেখালো, চোখগুলোও ফুলে ফুলে আছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র শান্ত অথচ কঠিন গলায় বলল, এমন না করে প্লিজ, একেবারেই আমাকে মেরে ফেল তুই। আমার শান্তি তো তোর সহ্য হয় না, তাই না? ঠিকমতো খাওয়া দাওয়া করবি না, শরীরে রোগ বাঁধিয়ে বসে থাকবি, লো প্রেশার নিয়ে পাকিস্তানি সিরিয়াল দেখবি। তোর এনআইডি কার্ডে 21 বছর বয়সের জায়গায় 10 বছর দেওয়া উচিত মিতু। আমি সেই দিন কিছুই বলিনি ওকে। ওর প্রতিটা বাক্যই কেমন যত্নশীল লাগছিল আমার কাছে। আমাকে শান্ত বাচ্চাটির মতো হাসি মুখে চেয়ে থাকতে দেখে অভ্র বলছিল, হাসবি না তুই, একদম হাসি বন্ধ। আর কোনোদিন এমন আনডিসিপ্লিন চলাফেরা যদি দেখেছি, আমাকে হার্ট অ্যাটাক দেওয়ার অপরাধে তোর 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবো, দেখিস। অভ্রের কথা শুনে আমি বেশ শব্দ করেই হেসে ফেললাম। ভুলে গেলাম সকল অসুখ, সকল ব্যথা। অবশ্য পুরোটা অভ্রই আমার কাছে একটা কমফোর্ট জোনের প্যাকেট। পৃথিবীতে বাবা আর ভাইয়ার পরে এই একটা ছেলেই আমার সব সময় নিরাপদ অনুভব করায়, যার কারণে অভ্রকে শুরু থেকেই বেস্ট ফ্রেন্ডের প্রমোশন করিয়ে দিয়েছিলাম। অভ্র নিচু হয়ে বসলো যেন আমার মাথাটা ওর কাঁধ ছুঁতে কষ্ট করতে না হয়। আমার ঠোঁটে প্রশান্তির হাসি। ঢাকা থেকে বাসে করে আমরা কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এসে পৌঁছালাম। বাসের পুরোটা সময় অভ্র কাকে যেন বারবার ফোন করে জানাচ্ছে আমরা কখন কোথায় আছি। আমি ভ্রু কুঁচকে ওর দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতে প্রতিবার জবাব দিয়েছে, তোকে কিডন্যাপ করার প্ল্যান করতেছি দোস্ত। আর ইউ প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট মি অ্যাজ ইউর কিডন্যাপার? প্রতিবার আমি বিরক্তি নিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আমরা দাউদকান্দি ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি যেন এবার ভীষণ উদ্বেগ হয়ে পড়লাম। ভেতরে ভেতরে বারবার মনে হচ্ছিল আমার অভ্রের সাথে এত দূর আসাটা ঠিক হয়েছে কিনা। তার ওপর আব্বু আম্মুকেও জানানো হয়নি। আমার ভয় হচ্ছে শুধু আব্বুকে নিয়ে। এইসব ভাবতে ভাবতেই দেখলাম অল্প বয়সী 2জন ছেলে দূর থেকে অভ্রকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমি ভ্যাবাচাকা খাওয়ার নাই তাকিয়ে রইলাম কিছুক্ষণ ওদের দিকে। ওদের কুশল বিনিময় চলল বেশ অনেকক্ষণ যাবৎ।
তারপর কালো শার্ট পরা ছেলেটি আমাকে হাসি খুশি মুখ করে জিজ্ঞেস করলো, কেমন আছো মিতু আপু? আমি বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে চেনো? ছেলেটি হেসে জবাব দিল, হ্যাঁ, অভ্র ভাইয়া, ফুপি, অয়ন ভাইয়া, ওরা সবাই তো তোমার কথা বলে। তোমার ছবিও কতবার দেখিয়েছে ফুপি আমাদের। আন্টিকে বারবার ফুপি বলাতে আমার বুঝতে অসুবিধে হলো না অভ্র আমাকে ওর নানা বাড়ি নিয়ে এসেছে। আমি বুঝতে পারছিলাম না অভ্র হঠাৎ এখানে কেন নিয়ে এলো আমায়। আবার মনে মনে ভাবতে লাগলাম হয়তো কোনো কাজেই এসেছে, আর কোনো সঙ্গ না পেয়ে আমাকেই টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। কিন্তু আন্টি ওদেরকে আমার ছবি দেখিয়েছে, ব্যাপারটা কেমন রহস্যজনক মনে হলো আমার। আমি কৌতূহল নিয়ে অভ্রকে জিজ্ঞেস করলাম, অভ্র, এখানে কেন আসলাম আমরা? বিকালের আগে যেতে পারবো তো? আমি কিন্তু বাসাতে এসব ইনফর্ম করি নাই, তুই ভালো করেই জানিস সেটা। অভ্র আমার সামনে উঠতে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিতে দিতে বলল, আপনার সেসব নিয়ে ভাবতে হবে না ম্যাডাম। তাছাড়া আপনি এখানে আছেন সেটা আন্টি অলরেডি জানে। আমি আতকে উঠে জিজ্ঞেস করলাম, জানে মানে? এই অভ্র, তুই বলে দিয়েছিস আম্মুকে? হায় হায়, এখন কি হবে? আব্বু জানতে পারলে আমি তো পুরোই শেষ রে। আর আম্মু জানলে তুই আমাকে কেন জানালি না আগে? অভ্র বিরক্তি নিয়ে বলল, জানালে মনে হয় তুই ড্যাংডিংয়ে চলে আসতি। বেশি কথা বলিস তুই, চুপচাপ হাট। আর আমি বলিনি কিছু, আম্মুই গতকাল আন্টিকে বলেছে যাতে তোকে দীপার বিয়েতে যেতে দেয় আমার সাথে। আম্মুরা গতকালই এসে পড়েছে। আমরা? দীপা মানে তোর মামাতো বোনের বিয়েতে এসেছি অভ্র? এই গাধা, আগে বলতে পারিসনি এটা? আগে বললে আমি ভালো কিছু পরে আসতে পারতাম। সিট, একটু দেখ তো ঠিকঠাক লাগছে কিনা। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে একবার আগাগোড়া দেখে নিয়ে মুখে রহস্যময় হাসি ঝুলিয়ে চুপচাপ হাঁটতে লাগলো। ওকে চুপ থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি রে, কেমন লাগছে বললি না তো? অভ্র আমার দিকে এক পলক তাকিয়ে দুঃখী দুঃখী কণ্ঠ হাত জোড় করে বলল, মিতু প্লিজ আমাকে বাঁচতে দে। আর কোনোদিন এত নিখুঁতভাবে তোর দিকে তাকাতে বলবি না। আমি যথেষ্ট ধৈর্যশীল মানুষ, তুই কিন্তু আমার মতো নিষ্পাপ পুরুষের ধৈর্য পরীক্ষা করছিস। আমি বিস্ময় নিয়ে ভেবাচাকা খাওয়ার নয় মাথা চুলকাতে চুলকাতে প্রশ্নসূচক দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম ওর দিকে। ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না আমি। আমাকে কেমন লাগছে সেটা বলতে হলে ওকে ধৈর্য ধরতে হবে। অদ্ভুত তো। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গন্তব্যে। অভ্রদের নানুর বাড়িটা কিছুটা পুরনো দিনের বাড়িগুলোর মতো। ওর মামারা সব একই ছাদের নিচে থাকেন, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে ঢুকতেই বাচ্চাদের ছোটাছুটি চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া গেল। আমাকে দেখতে পেয়েই মামনিরা এমনভাবে জড়িয়ে ধরলেন যেন আমাকে তারা আগে থেকেই চেনেন জানেন। আমি অভ্রের নানার বাড়ির মানুষ বলতে দীপাদের দেখেছিলাম একবার অভ্রদের বাসায়। তাছাড়া বাকি সকলের গল্পই আন্টি থেকে শোনা, কখনো সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি আমার। সকলেই হইচই শুনতে পেয়ে আন্টি আর ভাবি দোতলা থেকে দৌড়ে নামলেন। ভাবি এসেই আমাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলতে লাগলেন, অভ্র কিন্তু আসতে চায়নি। যেই বললাম মিতুকে নিয়ে এসো ওদের বাসায়, গতকাল বলে দিয়েছি, অমনি হন হনিয়ে চলে এলো। ভাব একবার কতটা হিপোক্রিয়েট দেবর আমার। ভাবির কথা শুনে আমি আর হাসি দমিয়ে রাখতে পারলাম না। বেশ শব্দ করেই হেসেই ফেললাম। অচেনা পরিবেশের কথা মাথায়ও এলো না আমার। আমার হাসির শব্দে আশেপাশের সকলের দৃষ্টি এখন আমার দিকে। কেমন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। আমি একটু ইতস্তত বোধ করলাম। তারপর কারোর দিকে নজর যেতেই দেখতে পেলাম কেবল একজন পুরুষই দৃষ্টি শান্ত, আশেপাশে কাউকে পরোয়া করলো না। সেই বেপরোয়া পুরুষ কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে রইল অভ্র, যেন এর চেয়ে সুন্দর হাসি সে আর জন্ম দেখেনি। চারিদিকে এত হইচই দেখে কেমন উৎসব মুখর মনে হচ্ছিল সব কিছুই। এই কয়েক ঘন্টায় সবাই আমাকে এত আপন করে নিল যে আমার মনেই হচ্ছে না আমি এদের রক্তের কেউ নই। অভ্রের সব কাজিনরাই আমাকে সঙ্গ দিচ্ছে। তার মধ্যে একজন আছে যাকে আমার ভীষণ ভালো লাগলো। মেয়েটার নাম স্মৃতি। বাকি সবার চেয়ে ওকে আমার বেশ মিষ্টি লেগেছে। মেয়েটা অত্যন্তই মিশুক ধরনের। এটা নাও।
আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে স্মৃতি পুনরায় নিজের কাজে চলে গেল। এমনকি প্রশ্ন করার সময়টুকুও দিল না। আমি খুলবো না ভেবেও কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলেই ফেললাম। একটা সাদা গোলাপ আর একটা সবুজ রঙের শাড়ি। আমি বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে শাড়ির ভাঁজ খুলতেই একটা চিরকুট বেরিয়ে এলো, যাতে খুব যত্ন করে লেখা, শুভ্র ফুলের খোপায় যেন শুভ্র ফুলই দেখতে পাই। আমার ফুলের জন্য শাড়ির চেয়ে শ্রেষ্ঠ উপহার অন্যটি পেলাম না। আমার খুব ইচ্ছা হয় জানিস, তোকে আজীবন শাড়িতে দেখার। গিন্নিদের মতো শাড়ি পরে আমাকে শাসন করবি, ভাত বেড়ে খাওয়াবি, আমার বাচ্চাদের খেয়াল রাখবি। আর কত শত ভাবনা আমার, সেসব ভাবনা আপাতত দমিয়ে রাখলাম। শোন, পাশে একটা প্যাকেটে পেটিকোট আর ব্লাউজ আছে। এই মুহূর্তে রেডিমেডটাই ম্যানেজ করতে পেরেছি। ফটাফট পরে ফেল। আমি বারান্দায় দাঁড়িয়ে। চিরকুটটা পরে থ মেরে বসে পড়লাম আমি। খুব লজ্জা লাগছিল আমার। এটা যে অভ্রই পাঠিয়েছে তা জেনেও বিশ্বাস করতে চাচ্ছি না। আমার কেন জানি না একটুও রাগ হচ্ছে না অভ্রের উপর। ওর সামনে গিয়ে জিজ্ঞেস করতেই ইচ্ছে হচ্ছে না, কেন লিখেছিস এগুলো, কোন অধিকার নিয়ে লিখেছিস। আমি শাড়ি পরেছি বেশ অনেকক্ষণ হয়, কিন্তু আমার কেন জানি না বাইরে যেতে সাহসী হচ্ছে না। শরীরে শীতল কাঁপুনি নিয়েই বসে রইলাম রুমে। এই অভ্রকে আমার জানা নেই। এ যেন এক অন্যরকম পুরুষ। তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা আবেগময় চিরকুট আমায় যেন খুব বিশাল কিছুর ইঙ্গিত দিচ্ছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজার ছিটকিনি লাগানোর আওয়াজ কানে এলো আমার। আমি ঝটপট পেছনে তাকালাম। অভ্র। ওকে দেখে আমার তৎক্ষণিক কি যেন হলো। আমার মুখে কোনো শব্দ নেই। লজ্জায় ভয়ে আমি মিইয়ে গেলাম। নিঃশব্দ পায়ে আমার সামনে এসে দুই হাত বেঁধে কেমন নির্বিকার ভঙ্গিতে দাঁড়ালো অভ্র। আমি চোখ তুলে তাকাতেই পারলাম না। অভ্র স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখার জন্য তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো? আমি আমতা আমতা করে বললাম, অভ্র প্লিজ, আমার কেমন যেন লাগছে, তুই চলে যা। কেউ এসে পড়লে ব্যাপারটা খারাপ দেখাবে। তখনই আন্টির কণ্ঠ ভেসে এলো, কিরে মিতু, রেডি হচ্ছিস নাকি? দরজা বন্ধ কেন? আমি ভয়ে জুবুথুবু হয়ে ঢোক গিলে অভ্রর দিকে তাকালাম। আমার অবস্থা দেখে অভ্রর ঠোঁট টিপে হাসছে। ভীষণ রাগ হলো ওর উপর। আমি কাঁপা কাঁপা গলায় জবাব দিলাম, আর 10 মিনিট দাও আন্টি, আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আন্টি চলে গেল, সাথে রেখে গেল তারই গর্ভে ধারণ করা আতঙ্কটাকে। আমি চোখ বড় বড় করে অভ্রর দিকে তাকালাম। কড়া গলায় কিছু বলতে যাব, তখনই ওর শীতল হাতের স্পর্শে আমার ঘাড়ে লাগলো। অভ্র পেছন থেকে আমার গলাটা ধরে একদম ওর মুখের সামনে নিয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর ঠোঁটের স্পর্শ বসিয়ে দিল আমার গালে। তারপর কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, তুই নিকোটিন কিংবা অভ্যাস নস, তুই আমার মায়াবতী মিতু। পৃথিবীর সকল আসক্তি আমাকে কাবু করে রাখলেও সেখান থেকে আমাকে একমাত্র ফিরিয়ে আনতে সক্ষম তোর স্নিগ্ধ মুখ, তোর কাজল রাঙা চোখ, তোর চিবুকের তিল। আর বলেই অভ্র আমার আরও কাছে আসতে লাগলো। আমি একটু একটু করে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ধাক্কা খেলাম। আমার চোখ তখনও বন্ধ। অভ্রের তপ্ত নিঃশ্বাসের শব্দ তখনও শুনতে পাচ্ছি আমি। স্তম্ভিত ফিরে আসতেই চোখ বন্ধ রাখা অবস্থায় আমি ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। আমার সারা শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। এই আপু, কি হলো? চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? স্মৃতির ডাকে আমি স্তম্ভিত ফিরে পেলাম। তাৎক্ষণিক নিজের ঘাড়ে হাত রাখতেই ভাবতে লাগলাম, আসলেই কি অভ্র এসেছিল, নাকি এটা শুধুই আমার কল্পনা? না, শরীর খারাপ না, তুমি যাও, আসছি আমি। কেমন একটা অদ্ভুত চিন্তায় পড়ে গেলাম। অভ্র এমন কিছু করেছে আমার মন কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। ভাবতে ভাবতেই বসে পড়লাম আমি। তখনই ফ্লোরে অভ্রের ঘড়িটা দেখতে পেলাম। আমার চোখে শুধুই বিস্ময়। তার মানে কল্পনা নয় এটা, অভ্র আসলেই এসেছিল। আমার কেন জানি না খুব কান্না পাচ্ছে। এই অভ্রকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেমন অচেনা লাগছে সব কিছু। আমার আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে হচ্ছে না এখানে। সেদিনের পর থেকে আমি অভ্রের সাথে কোনো কথাই বলিনি।
আমি যে অভ্রকে পছন্দ করি না ব্যাপারটা এমনও না, তবে অভ্রের হঠাৎ করা এমন আচরণে আমি মনে হয় অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। কিছুতেই আমি ওর সেদিনের করা আচরণকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিলাম না। এই মেনে না নিতে পারার উত্তরও আমার জানা নেই, শুধু জানি আমার এই মুহূর্তে অভ্রকে খুব বিরক্তিকর কিছু বলে মনে হচ্ছে। এই কয়েকদিনে অভ্র আমাকে অজস্র বার ফোন করেছে, বাসায়ও এসেছে বহুবার। ওকে দেখা মাত্রই আমি রুমে চলে যেতাম। আমার আচরণের প্রভাব হয়তো ওর ওপর কিছুটা হলেও পড়েছে। অভ্র গত 2 দিন যাবৎ আমার সামনেই আসেনি, এমনকি একবারও ফোন করেনি। এতে অবশ্য ভালোই হয়েছে আমার, আর যেতে ওকে ইগনোর করতে হচ্ছে না। 1 সপ্তাহর পর ভার্সিটিতে গেলাম আমি, অভ্র আসেনি ক্যাম্পাসে। তারপর আরও কয়েকদিন টানা ক্যাম্পাসে অভ্রকে দেখতে পেলাম না আমি। সিফাতকে জিজ্ঞাসা করাই বলল অভ্র গত 10 দিন ধরেই ভার্সিটিতে আসছে না, তার মানে দীপার বিয়ের পর থেকেই। এবার আমার কেমন চিন্তা হতে শুরু করলো। অভ্র ক্যাম্পাসে আসেনি এতদিন, তাহলে আছে কোথায় হতচ্ছাড়াটা? বান্ধবীর থেকে পাওয়া গোপন রিজেকশনে দেবদাস হয়ে যায়নি তো? 12তম দিনে বারান্দায় দোলনায় বসে আরাম করে বড়ই আর আচার খাচ্ছিলাম আমি। বাসার সামনে গলিতে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে কেমন শকুন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে আবার তাকিয়ে শীষও বাজাচ্ছে। লাল রঙের শার্ট পরা ছেলেটা অদ্ভুতভাবে জিভে বারবার ঠোঁট ভিজাচ্ছে। দেখেই আমার কেমন শরীর ঘিন ঘিন করতে আরম্ভ করলো। চেহারায় কেমন বখাটির ছাপ দেখা গেল ওদের। এদের অঙ্গভঙ্গি দেখে কেমন গাটা গুলিয়ে আসার উপক্রম হলো আমার। এবার শান্তিমতো একটু বারান্দায়ও বসতে পারলাম না এদের কারণেই। এ দেশে মেয়েরা এখনও অনিরাপদ। পড়াশোনা ছেড়ে দিয়ে বাপের টাকায় বখাটেপনা করেই বেড়াতেই এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার ইচ্ছে হলো এদের ধরে গণপিটুনি খাওয়াতে, কিন্তু আমি সেটা করলাম না। নিজের প্রতিবাদী ভাবনাকে দমিয়ে রুমে ফিরে গেলাম আমি। রুমে আসার 2 মিনিটের মধ্যে বাইরে হইচই শোনা গেল। চিৎকার চেঁচামেচিতে আমি আর আম্মু দৌড়ে গেটের বাইরে আসতেই দেখতে পেলাম ওই ছেলেগুলোর মধ্যে লাল শার্ট পরা ছেলেটা অভ্রের পা ধরে বসে আছে। আমাকে দেখা মাত্রই ছেলেটা হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বলতে লাগলো, আপা মাফ কইরা দেন, আর এমন করুম না, ভাইরে কোন সাইরা দিতে। বলেই আবার কান্না শুরু করে দিল। আম্মু কিছুই বুঝতেই পারছিল না, কেমন বিস্ময় আর হতভম্ব হওয়ার নেই তাকিয়ে রইল আমার দিকে। তারপর ইশারায় আমিও বোঝালাম যে আমি কিছুই জানি না। আমার থেকে উত্তর না পেয়ে আম্মু অভ্রকে জিজ্ঞেস করলো, কি রে, কি করেছে ওরা? মারছিস কেন এইভাবে? অভ্র কিছু বলার আগেই ফারদিন বলে উঠল, মারবো না কি করব, সালাগো কত বড় সাহস জানেন আন্টি, আমাগো না মানে রাস্তাঘাটে মাইয়া করে বিরক্ত করে। একটু আগে আমাগো পরিচিত একজনরে উত্তপ্ত করছিল। ওগুলো তো ঠিক না, তাই না আন্টি? এর লাইগা অভ্র ভাই ধইরা পিডাই থানায় দিয়া আইলতে কইল। ফারদিনের কথায় যেন আম্মু খুশি হয়ে গেল। ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, খুব ভালো কাজ করছো বাবা, এদেরকে আসলে পুলিশে দেওয়া উচিত। আর তোমাদের মতন ছেলেরা আছে বলে এদেশে এখন অনেক অঘটনের হাত থেকে মেয়েরা বেঁচে যাচ্ছে। যে মেয়েটাকে উত্তক্ত করেছে সেও তো তোমার আর অভ্রের বোনের মতোই, তাই না? আম্মুর কথায় অভ্র হঠাৎ কেসে উঠল। কাঁচতে কাঁচতে ফারদিনের দিকে গরম চোখে তাকাতেই ফারদিন দাঁত বের করে হাসার চেষ্টা করে আম্মুকে বলল, না আন্টি, আমার বোন হইল যে অভ্র ভাইয়ের ও বোন হইতো হইবা এমন কিন্তু কথা নাই। ধরেন আমার ফিউচার বউ, কিন্তু সম্পর্কে আমার বউ, কিন্তু অভ্র ভাইয়ের তো বউ না। সম্পর্কে অভ্র ভাই আমার বউয়ের ভাসুর। এইভাবে আমার বোন হইল ওই মাইয়া অভ্র ভাইয়ের বোন হয়তো হইবা, এটা কিন্তু কোনো যুক্তি হইল? বুঝেন আন্টি? ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারলো না আম্মু। বিরক্তি নিয়েই বলল, কি আবল তাবল বকছো ফারদিন? আম্মু আরও কিছু বলার আগেই ফারদিনের গালে একটা দাবাং মার্কা চড় বসে গেল। ফারদিন হতবম্ব চোখে গালে হাত দিয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। নিজের ইজ্জত বাঁচাতে
এবার চটটা খাওয়ার পরেও হাসার চেষ্টা করে বলল, বাবা ভাই হে হে এসব কোনো ব্যাপার না আন্টি, অব্র ভাই আমারে বেশি ভালোবাসে তো তাই। অভ্রকে শুরু থেকেই চুপ থাকতে দেখে আম্মু এবার বলে উঠল, কি রে অভ্র, কিছু কি হয়েছে তোর? তোকে তো আজকাল দেখাই যায় না, বাসায় আসিস না কতদিন বলতো? চল বাসে চল, আজকে তোর পছন্দের ঝাল ঝাল গরুর মাংস রান্না করেছি আজকে। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে এক পলক দেখে নিয়ে বলল, কাজ আছে আন্টি, অন্য কোনো দিন যাব। ইস, কি আমার কাজওয়ালা ব্যস্ত ছেলে রে, তোর আবার কি কাজ রে? কোনো কথা শুনবো না আমি, একদম মার খাবি আর একটা কথা বললে। চল। রীতিমতো টেনে হিঁচড়ে আম্মু অভ্রকে বাসায় নিয়ে এলো। সোফায় বসে বসে পৃথিবীর অষ্টমত আশ্চর্য দেখছি আমি। শুধুই যে দেখছি তা না, আবিষ্কারও করছি। এই অদ্ভুত বেটাকে কি করে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে এতগুলো বছর অতিবাহিত করলাম সেটাই বুঝতে পারছি না আমি। আরে বাপ, তুই যে রাগ করেছিস ওইটার ডেট কি এত তাড়াতাড়ি ফেল হয়ে গেল? অ্যাটলিস্ট আত্মসম্মানের খাতিরে একটা মাস নিজের রাগের লাস্টিং করাইতি, তা না উল্টো ড্যাং ডেঙ্গিয়ে বাসায় এসে কেমন করে গিলছে দেখো। মনে হচ্ছে আর রেজিস্ট্রি করার শ্বশুর বাড়ি, আর আমার মা যেন আধিক্ষেতা করে সেবা করে খাওয়াচ্ছে। এইসব নাটক বুঝি স্টার জলসার ধারাবাহিক সিরিয়ালগুলোকেও হার মানাবে। খাওয়া শেষ করে অভ্র ধুম করে সোফায় আইস করে বসে আমার হাত থেকে রিমোটটা নিয়ে নিল। আমি গরম চোখে তাকাতেও কোনো ফায়দা হলো না। আমাকে কোনো প্রকার তোয়াক্কা না করেই সে কেমন নির্বিকার ভঙ্গিতে ক্রিকেট খেলা দেখছে। তোরা টিভি দেখছিস? আচ্ছা শোন, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, টুকটাকি মশলা কিনতে হবে। আম্মুর কথায় অভ্র লাফিয়ে উঠে বলল, কি কি আনতে হবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। তুই যাবি? কখনো করেছিস বাজার তুই? যেতে হবে না, আমি নিয়ে আসি। বলতেই অভ্র জোর করে বাজার করার ব্যাগটা আম্মুর কাছ থেকে নিয়ে নিল। কখনো করি নাই তো কি হয়েছে, এখন না শিখলে পরে তো বউ আমার বিপদে পড়বে। আমি থাকতে আমার বউ না খেয়ে থাকবে, এ তো হতে পারে না। অব্রের বউ মানে অব্র তাকে মাথায় করে রাখবে। আমার দিকে এক পলক চেয়ে থেমে পুনরায় বলল, কিন্তু সেসব কি আর কেউ বোঝে আন্টি? এত আরামায়েশ কারো সহ্যই হয় না। তাই বিনা দোষে কেউ যে অব্রকে ডজনখানি বছর ধরে শুধু দূরত্বই দিয়ে যাচ্ছে, সেটা কারো চোখেই পড়ছে না। অভ্রের কথায় আম্মু হো হো করে হেসে ফেলল। বলিস কি, আমার লক্ষ্মী অভ্রকেও কেউ দুঃখ দিতে পারে? হ্যাঁ রে, তুই প্রেমে টেমে পড়িসনি তো আবার? তোর কথাবার্তা কিন্তু ঠিক লাগতেছে না আমার। তবে যাই বলিস, বিয়ে করলে একটা গুণী মেয়েকেই করবি, বুঝলি? আমরা দেখে শুনে বিয়ে করাবো। অভ্র আক্ষেপের স্বরে বলল, সেই ভাগ্য কি আর আমার আছে? আমার তো এমন মেয়েই পছন্দ যে কোনো কাজই পারবে না, পারবে শুধু বরের মাথা খেতে, খাবে না হয় একটু মাথায়। এ আর এমন কি, শখের নারীর জন্য না হয় নিজের অতি মূল্যবান মাথাটাই বিসর্জন দিলাম। কথাটা বলেই অভ্র আমার দিকে এক পলক তাকালো। ওর একটা কথা আমার রাগ তত্তর করে বাড়িয়ে দিচ্ছে। সাথে আম্মুর কেমন দুঃখ প্রকাশ করে, আবার ওকে সঙ্গ দিচ্ছে দেখো। আমার মনে হচ্ছে দুনিয়ায় সকল প্রকার সার্কাস আমার ঘরেই। 30 মিনিটের মধ্যেই অভ্র বাজার নিয়ে ফিরল। আম্মু গোসল করছিল বাথরুমে, আর আমি সোফায় কাভারগুলো ঝাড়ছিলাম। দরজা খুলতেই অভ্রের ক্লান্ত চেহারা চোখে পড়ল আমার। কপাল বেয়ে তত্তর করে ঘাম পড়ছে ওর। কেমন নিষ্পাপ আর স্নিগ্ধ দেখালো ওকে। শ্যামবর্ণ চেহারায় হালকা খোঁচা খোঁচা দাড়ি, চেহারায় কেমন পুরুষত্ব ভাব ফুটিয়ে তুলছে। আমি এর আগে কখনো অভ্রকে এমনভাবে খেয়াল করে দেখিনি। কেমন মায়াবী আর আদুরে লাগছে। মুহূর্তেই আমার সারা শরীর বেয়ে রোমাঞ্চকর অনুভূতি ছেয়ে গেল। আমাকে পলকহীন তাকিয়ে থাকতে দেখে ধমকের স্বরে ও বলল, কি সমস্যা? ব্যাগগুলো নিয়ে যে দাঁড়ায় আছি চোখে লাগতেছে না? একে তো এই গরমে একটা রিক্সাও পাইলাম না, তার উপর বাইরে দাঁড় করায় সঙ্গের মতো সামনে দাঁড়ায় আসোস। এত কষ্ট করে আইলাম, কই একটু বাতাস করবি, অন্য দিয়ে ঘাম মুইসা দিবি, তা না, স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছে। তোর মন থেকে কি মায়াদয়া নামক শব্দ দুইটা নাই হয়ে গেছে রে? মূর্তির মতো দাঁড়ায় না থাইকা সর সামনে থাইকা। আমি হতচকিত হয়ে গেলাম ওর কথায়। এইটুকু একটা কারণে এত কথা শোনানোর কোনো দরকার ছিল? গন্ডার একটা।
ড্রয়িং রুমের সোফায় বসে অভ্র ক্লান্ত মুখে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, নিচ থেকে না বললে তো বিষ ছাড়া কিছুই খাওয়াবি না। মাথায় তো গোবর ছাড়া কিছু নাই। এক গেলা শরবত বানায় নিয়ে আয় যা। কত বড় সাহস, আমাকে মিতুয়া হককে অর্ডার করা হচ্ছে। আজকে উপকার না করলে বেটা তোকে সত্যি বিষ খাওয়াইতাম। দাঁড়ায় আছিস কেন? মনে মনে তো ঠিকই 14 গোষ্ঠী তুইলা গালি দিতাছিস। অবশ্য তোর মতো গোবর মাথার গালি কি হইতে পারে আমার জানা আছে। গন্ডারের গন্ডি পার কইরা অন্য কোনো গালি আবিষ্কার করার মতো বুদ্ধি তোর মাথায় নাই। অভ্র বেশ আয়েস করে শরবতটা খেলো, কিন্তু মুখে বলল, খুবই বাজে বানাইছিস। এমন বাজে ট্রেনিং তোরে কোন ইউটিউবার দেয়? আন্টি এত বাজে শরবত বানানো কখনো শিখাবে না, নেভার এভার। বলতে বলতে আমার ওড়না দিয়ে কেমন স্বাভাবিক ভঙ্গিতে মুখ মুছতে লাগলো, যেন এটা তার অধিকারের মধ্যেই পড়ে। আমি কিছুই বলতে পারলাম না। বরাবরের মতোই ওর আচরণে কাবু হয়ে গেলাম আমি। অভ্র চলে গেল, সাথে রেখে গেল অজস্র প্রশ্ন। এই বিরক্তিকর মানুষটা আমায় এত নিখুঁতভাবে জানে, এই আমাকে আমার চেয়েও বেশি জানে। কি করে জানে? ইজ হি এ ম্যাজিক ম্যান, নাকি এই ম্যাজিক শুধু মিতুর ক্ষেত্রেই? আর মাত্র 4 মাস পরেই চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। সারা বছর পড়াশোনার সাথে দেখা সাক্ষাৎ না থাকলেও এই সময়ে ব্যাচের সবার মধ্যেই একটা ব্যস্ততামুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যস্ততা নেই শুধু আমাদের অভ্রের মাঝে, অনেকে এই নিয়ে কানাঘুষা শুরু করে দিয়েছে। ক্লাসের ফার্স্ট বয় অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা অনেকেই সহজে হজম করতে পারছে না। এই তো গতকাল মেসেঞ্জার গ্রুপে অভ্রকে নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়ে গিয়েছিল। মেসেজের টুংটাং শব্দে আমি গ্রুপে না গিয়েও থাকতে পারলাম না। ওদের গবেষণার এক পর্যায়ে কাঙ্ক্ষিত মানুষটির আগমন ঘটল। অভ্র গ্রুপে ঢোকা মাত্রই একে একে সকলেই সালাম দেওয়া শুরু করে দিল ওকে, যেন অভ্র নয়, আগমন ঘটেছে কোনো বিখ্যাত মনীষীর। প্রথমেই সম্মানের সহিত জাহিদ লিখল, অভ্র ভাই, আপনার পাটা যদি একটু দিতেন। আপনার পা দেওয়া পানি খাওয়া এই মুহূর্তে কম্পালসরি হয়ে গেছে। না মানে সারা বছর টোটো করে গইরা বেড়ান, তাও একাডেমিক লাইফে আপনার এত সফলতা। আপনার সফলতার সিক্রেটে যদি একটু অদমের সাথে শেয়ার করতেন, খুব উপকৃত হতাম ভাই। অভ্র কম না, কেমন স্বাভাবিক কণ্ঠে ভয়েস রেকর্ড দিল, শোন, তোরা আগামীকাল 10টার দিকে দেখা কর আমার সাথে। 10 মিনিটের বেশি টাইম কিন্তু দিতে পারবো না। একবার পা ধুবো, সে পানি একটা টাঙ্কিতে অ্যাড করবি, তারপর যতজনকে পারবি ডোনেট করে দিবি। আমার মনে কোনো হিংসা নেই, বুঝলি? আমার সামান্য পা ধোয়া পানি দ্বারা যদি তোরা উপকৃত হস, সেটা গুরু হিসেবে আমার জন্য ভীষণ গর্বের বিষয়। জাহিদ লিখল, কিন্তু ভাই আমি তো একাই আপনার সিক্রেট ডোজ বুক করতে চাই। সরি, এই মহামূল্যবান পানীয় আমি শেয়ার করতে পারবো না কারোর সাথে। এক ট্যাঙ্কি বলেন আর যাই বলেন, এই পানীয় সংরক্ষণ করে আমি আমার আগামী 14 পুরুষের সফলতা নিশ্চিত করতে চাই। এই মেসেজের রিপ্লাইয়ে সিফাত লিখল, দোস্ত, তোর আসলে শুধু পা ধোয়া পানিতে পোষাবে না রে, ধোয়া পানিতে সাদিয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাড করতে পারিস। এই মেসেজে সাদিয়ার এংরি রিয়েক্ট দেখা গেল। বাকিরা মনে মনে হা হা রিয়েক্ট দিলেও সেটা বাস্তবে প্রকাশ করলো না। সিফাত, তুমি কি আমাকে কোনোভাবে অপমান করছো? না, মানে একদিন জাহিদকে দিয়ে অনলাইনের প্রোডাক্টগুলো আনিয়েছি বলে। তুমি কি ভাবছো সবসময় জাহিদই আমাকে এগুলো কিনে দেয়? শোনো, আমার পাপার টাকা পয়সার কোনো অভাব নাই যে বয়ফ্রেন্ডকে দিয়ে সবসময় সব কেনাবো। জাহিদ লিখলো, বাবু আসলে এটা মিন করেনি, তুমি রাগ করো না প্লিজ। জাহিদের এই মেসেজে এবার গণহারে সকলে ওকে পচানোর একটা সুযোগ পেয়ে গেল। সকলের জবাব পাল্টা জবাবে রীতিমতো গ্রুপের তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেল। বিরক্ত হয়ে বেরিয়ে পড়লাম আমি। পরদিন বিকালে আমি আর মেঘা মানিক মামার ফুচকার স্টলে বসে ফুচকা খাচ্ছি। খাওয়া শেষ করে পুনরায় বাসায় যাওয়ার জন্য রওনা হতেই গলির দোকানে অভ্রকে আমাদের চোখে পড়ল। অভ্র পেছনে ফিরে দাঁড়িয়ে আছে, সাথে ফারদিন। আমি বারণ করা সত্ত্বেও মেঘা ঢ্যাং ঢেঙ্গিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে অভ্রকে ডেকে উঠল। দোস্ত, কেমন আছিস? মেঘার ডাকে অভ্র আঁতকে উঠল। তারপর হতচকিত হওয়ার ন্যায় পেছনে ফিরে তাকালো। আরও বিস্মিত হলো সাথে আমাকে দেখতে পেয়ে। ফারদিনের অবস্থা তখন হয়েছে রীতিমতো
ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপ। আমি তখনও বিষয়টা ধরতে পারিনি ঠিক মতো। আমাদের দেখা মাত্রই অভ্র ধোয়া ওঠা সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে হাতটা পেছনে ঘুরিয়ে ফেললো। ব্যাপারটা নজরে আসা মাত্রই আমার চোখ কপালে উঠে আসার উপক্রম হলো। আমি কঠিন গলায় জিজ্ঞেস করলাম, তুই সিগারেট খাস অভ্র? অভ্র কোনো জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে জোরপূর্বক হাসার চেষ্টা করে অবাক হওয়ার ভান ধরে বলল, বলিস কি আমি আর সিগারেট? হ্যাঁ, ইম্পসিবল। সিগারেট দেখলেই তো আমি 100 হাত দূরে থাকি। সিগারেট কি কোনো মানুষ খায় রে ভারদিন? এসব তো গরু ছাগলরা খায়। আমার মতো জেন্টালম্যানকে নিয়ে এই ধারণা কিভাবে পুষে রাখিস তুই? আমার তো ভাবতে কেমন কষ্ট হচ্ছে রে। ওর নাটকে আমার রাগ দ্বিগুণ প্লাস দ্বিগুণ ইজিক্যাল টু 4 গুণ হওয়ার উপক্রম। অভ্রের কথায় মেঘা ভীতু চোখে একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার অভ্রের দিকে। ওর সিক্স সেন্স হয়তো এই মুহূর্তে হতে যাওয়া ঘূর্ণিঝড়ের সংকেত জানিয়ে দিয়েছে ইতিমধ্যে। আমি ধমকের স্বরে বললাম, হাত দেখা তোর। অভ্র কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ অসহায় মুখ করে বলতে লাগলো, এইবারের মতো মাফ করে দে প্লিজ। আমি সত্যি খাই না এসব। বিশ্বাস কর, 2-1বার ট্রাই করছিলাম, কিন্তু আজকে থেকে শেষ। আর জীবনও ধরবো না, কসম। আমি কিছুই বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। অভ্রের সিগারেট খাওয়া না খাওয়াতে আমার কিছুই যায় না, আসে না, আসার কথা না। তবুও কেন আমার এত রাগ হচ্ছে ওর ওপর আমি বুঝতে পারলাম না। পেছন থেকে অভ্রের কণ্ঠ এখনো হালকা শুনতে পাচ্ছি আমি। ফারদিন রে, আমি শেষ। তোর ভাবি আমার মাইরেই ফেলবো আজকে। রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতোই বারান্দায় এসে 1 কাপ চা নিয়ে বসলাম আমি। অভ্র বিকালের পর থেকে অজস্রবার ফোন করেছে, কিন্তু আমি একটা ফোনও ধরিনি। এখনও দিচ্ছে। বিরক্ত হয়ে ফোন অফ করে রাখলাম। শেষমেশ পুনরায় রুমে ফিরে যেতে উঠতেই অভ্রকে চোখে পড়ল। গেটের বাইরে কারেন্টের খাম্বাটার সাথে কেমন দুঃখী দুঃখী মুখ করে দাঁড়িয়ে আছে অভ্র। হাতে বড় একটা কাগজ, যাতে বেশ মোটা অক্ষরে লেখা, সরি মিতু। এটা দেখেও আমার মন গলল না। তখনও মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি আমি। কিছুক্ষণ পর হাতের কাগজটা ফেলে 2 হাত দিয়ে কান ধরল অভ্র। ফিসফিস করে ঠোঁট নাড়িয়ে বারবার আমাকে বোঝালো আমি ক্ষমা না করলে ও সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবে। আমিও কম নই। দাঁড় করিয়ে রাখলাম কান ধরিয়ে প্রায় 20 মিনিট। মশার কামড়ে বেচারার নাজেহাল অবস্থা। প্রায় 30 মিনিট পর আমার রাগ পাহাড় থেকে অবতলে নামলো। ফোন করলাম ওকে। আর কখনো দেখবো এসব? অভ্র অসহায় মুখ করে বলল, জীবনও না। বিশ্বাস কর, এটাই শেষ। তুই যা বলবি তাই শুনবো। তুই বললে তাই, না বললে নাই। এই মুহূর্তে আমার রাগ পুরোপুরি না কমলেও 80 কমতে শুরু করেছে। কিছুক্ষণ চুপ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। তারপর মৃদু হেসে বললাম, বাসায় যা, অনেক পাগলামি হয়েছে। যাব না। যাবি না মানে? কেউ দেখলে উল্টো পাল্টা মনে করবে অভ্র। বাসায় যা। নিচে একবার, নালে সত্যিই যাব না। অভ্রের একবার কিছু করবে বলে মনে হলে ও সেটাই করে। ওর জেদ সম্পর্কে আমি বেশ ভালোভাবেই অবগত। যেতে বলেছে মানে আমি না গেলে ও সত্যি সত্যি হয়তো সারা রাত বাসার সামনে দাঁড়িয়েই থাকবে। তাই এই পাগলের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আমাকে নিচে নামতেই হলো। চোরের মতো নিঃশব্দে গেট খুলে বের হলাম আমি। আমাকে দেখা মাত্রই অভ্রের মুখে তৃপ্তিময় হাসি ফুটে উঠল। আমি আশেপাশে এক পলক খেয়াল করে তাড়াহুড়ো করে বললাম, এই যে আসলাম, দেখেছিস হয়েছে, এবার বাসায় যা। অভ্র বিরক্তি নিয়ে বলল, চুপ করে একটু দাঁড়া না রে বাপ, এমন লাফালাফি করছিস কেন? 10 মিনিট ধরে অভ্র আমাকে স্ট্যাচু বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে। তারপর বেশ কিছুক্ষণ পলকহীন চোখে তাকিয়ে থেকে মৃদু কণ্ঠে শুধালো, মিতু। শুনছি। যা বলার তাড়াতাড়ি বল। রাতে কি এগুলো পরেই ঘুমাস? অভ্রের কথায় আমি হতচকিত হয়ে পড়লাম। তারপর নিজের পরনে নজর দিতেই খেয়াল হলো রাতে ঘুমানোর জন্য গেঞ্জি আর প্লাজো পরেছিলাম, সেটা চেঞ্জ না করেই তাড়াহুড়ো করে চলে এসেছি। এমনকি গায়ে ওড়না জড়াতেও ভুলে গেলাম আমি। স্তম্ভিত ফিরে আসতেই কেমন লজ্জা আর অস্বস্তি হচ্ছিল আমার। অভ্রও বোধহয় সেটা বুঝতে পারল। আমার অস্বস্তি আর না বাড়াতেই ঠোঁটে রহস্যময় হাসি ঝুলিয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলল, বাসায় যা।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম আমি। কিছুতেই ঘুম আসছে না আমার। ফোনটা হাতে নিয়ে অন করতেই নোটিফিকেশনের টুংটাং শব্দে কৌতূহল নিয়ে ফেসবুক অন করতেই হলো। ফেসবুকে ঢুকতেই অভ্রের 5 মিনিট আগের পোস্ট করা একটা স্ট্যাটাস সামনে এলো। সেখানে বাংলা একটা গানের কিছু লাইন। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পাই না তাকে কোনোভাবে ফেরাতে। আমার এমন তোমার মনের পাড়ায়, বোকাশোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়া নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ। কমেন্টে সিফাত সেখানে লিখেছে, সাধ্য তো আছেই বন্ধু, নেই শুধু বৈধতা। আগে পরে তো একজনকেই মন দিয়ে বসে আছো, বিয়েটা করেই ফেলো এবার। মেঘা লিখলো, বন্ধু শাহরুখ, কাজল জুটির বাস্তবিক পূর্ণতা দেখার সৌভাগ্য করে দাও প্লিজ। সালমান কিংবা রানী মুখার্জির এন্ট্রি আমরা চাই না। পুষ্পিতাও লিখলো, হায় হায় অভ্র, গার্লফ্রেন্ড আছে? এত কিউট ছেলেটাও শেষমেশ মিঙ্গেল হয়ে গেল, খুব দুঃখজনক। সিফাত সেখানে রিপ্লাই করে বলল, এই বেটার উপর ক্রাশ খায়া লাভ নাই পুষ্প। আবরের সকল আগ্রহ এক নারীতেই আটকায় আছে। তুমি চাইলে আমাকে লাইন মারতে পারো, বেশিক্ষণ লাগবে না পটাতে। এই রিপ্লাইয়ে সিফাতের গার্লফ্রেন্ড মৌনির এংরি রিয়েক্ট দেখা গেল। ব্যাপারটাকে আরেকটু ঘোলাটে করার জন্য জাহিদ লিখলো, আস্তাগফিরুল্লাহ সিফাত, সেই মনিও মনির মতন একটা লক্ষ্মী মেয়ে থাকতো। তোর চরিত্রে কালো ধূসর বেগুনি এত ভ্যারাইটির দাগ। মনি দেখেই তোর সাথে সংসার না মানে রিলেশন আছে। অন্য মেয়েরা হইলে বিয়ে ছাড়ে ডিভোর্স দিয়ে দিত। আমার তো খুব মায়া লাগছে বেচারি মনির জন্য। রুম্পা লিখলো, জাহিদ তারে, তুই তো কুটনি শাশুড়িদের চেয়েও জঘন্য দোস্ত। শেষ বেচারা সদ্য হওয়া প্রেমটাকেও আর কয়টা মাস থাকতে দিলি না তুই। তোরে আসলে কুটনা অফ দ্য ইয়ার ঘোষণা করা উচিত। কি আকামটাই না করলি। সিফাতের নিপি এখন ফোন করে বলবে, বাবু আমি রাগ করছি। তোর সাধ্য আছে এই রাগ ভাঙানোর? একমাত্র সিফাতই পারে এই অসাধ্য সাধন করতে। সিফাত জাহিদকে মেনশন করে লিখলো, কালকে ছুটির পরে দেখা করিস তুই। তোমার সাদিয়া নাদিয়াদের একটা মিট আপ আছে, আগাম সতর্ক সংকেত দিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস মিলেডার। জাহিদ সেটা রিপ্লাই করে বলল, ঠিক আছে ভাইয়া, আমার স্কুল 12টায় ছুটি হয়, আপনারটা জানলে দেখা করতে সুবিধা হতো। আমি নির্বাক দর্শকের ন্যায় বিনা টিকিটেই সার্কাসের সকল মজা উপভোগ করে নিলাম। রাত প্রায় 3টা বাজতে চলল। আমার চোখে তখনও ঘুম নেই। দুঃখ নয়, সুখময় অনুভূতি থেকেই আমার ঘুম আসছে না। অতিরিক্ত দুঃখে মানুষ যেমন নির্ঘুম রাত কাটায়, অতিরিক্ত সুখেও তাই হয়। আমার অবস্থাও ব্যতিক্রমী নয়। এক শ্যামবর্ণ পুরুষ আমার ঘুম হরণ করেছে। আমার মনে হচ্ছে কোথায় যেন একটা ছায়া রয়েছে, যে ছায়া আমায় প্রকাশ্যে গোপনে সকল প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করছে। সে আমায় কেবল এবং কেবলই প্রশান্তি দিয়েই যায়, বিনিময়ে গ্রহণ করে অবহেলা। একটা ভালো রাখার মানুষ, যার সকল কৌতূহল শুধু মিতুকে ঘিরেই। তার পলকহীন তাকিয়ে থাকা, তার শ্যামবর্ণ মুখে আমায় একদণ্ডও ঠিক থাকতে দিচ্ছে না। আমি চোখ বন্ধ করলাম, সাথে সাথেই এক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ল আমার। এই অশ্রুতেও কেমন তৃপ্তি খুঁজে পেলাম আমি, অভ্রময় তৃপ্তি। পৃথিবীর সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর মধ্যে একটি হচ্ছে আগামী পরশু পুষ্পিতার বিয়ে। হুট করে পুষ্পের বিয়ের সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রথমে আমরা বেশ হতচকিত হয়েছিলাম। তাও নাকি পারিবারিক না, সোজা প্রেমের বিয়ে। গত 4 মাস ধরে প্রেম, তারপর বছর না ঘুরতেই বিয়ের সিদ্ধান্ত। পুষ্পের জীবনে এটাই প্রথম প্রেম, অথচ এর আগে কখনো প্রেম না করেও শত শত পুরুষকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে পুষ্প। ছেলে হলে আমিও হয়তো অনেকটা দুঃখ পেতাম। সুদর্শন পুরুষদের বিয়ে মানুষ যত সহজে মেনে নিতে পারে, সুন্দরী নারীদের বেলায় ঠিক তার উল্টো। ওর বিয়ে নিয়ে বন্ধু মহলে রীতিমতো আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সকলের একই প্রশ্ন, হাউ ইজ দ্যাট পসিবল পুষ্প? পুষ্প আমাদের ব্যাচের সবচেয়ে সুন্দরী রমণী। ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই পুষ্পকে নিয়ে সিনিয়র জুনিয়র সকল ব্যাচের ছেলেদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু পড়াশোনা ছাড়া এই মেয়েকে কখনো কোনো কিছু নিয়ে
মাতামাতি করতে দেখা যায়নি কখনো। অভ্র ছাড়া পুষ্প কোনো ছেলেকেই তেমন পছন্দ করতো না। বন্ধু মহলের মধ্যেও 2-1 জনে পুষ্পকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তার মধ্যে সিফাত ছিল সবচাইতে লয়াল। বেচারা নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও প্রেমবিহীন এই অদৃশ্য বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছে না। লোক লজ্জার ভয়ে ঠিকমতো সেটা প্রকাশও করতে পারছে না। বিয়ের আয়োজন খুব বেশি ধুমধাম করে না করলেও পুষ্পের আব্বু আম্মু আমাদের সব ফ্রেন্ডসদেরই দাওয়াত করেছে। হঠাৎ বিয়ের দাওয়াতে সবাই অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। পুষ্পের হবু বর কিছুদিনের মধ্যেই আমেরিকা ব্যাক করছে, যার কারণেই এত তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করতে হয়েছে আঙ্কেল আন্টিকে। পুষ্পের অনার্স শেষ হওয়ার পরই নাকি আয়োজন করে আবার অনুষ্ঠান করবেন। তার আগে পর্যন্ত পুষ্প বাপের বাড়িতেই থাকবে। এত কম সময়ের মধ্যে আমরা ফ্রেন্ডসরা তেমন কোনো প্রিপারেশনই নিতে পারিনি। তাড়াহুড়োর মধ্যেই যা কেনাকাটা করার করেছি। বিয়েটা সিলেটে পুষ্পের দাদার বাড়িতেই হতে যাচ্ছে। এই নিয়ে একজন ব্যাপক উত্তেজিত। প্রথম দিকে কারোরই আগ্রহ ছিল না এমন সাদা মাটা বিয়েতে অ্যাটেন্ড করার, কিন্তু সিলেটের নাম শোনা মাত্রই এই সাদামাটা বিয়েটাও সকলের চোখে লাল নীল দেখালো। বেচারা সিফাতেরও বিচ্ছেদের দুঃখ ভুলে নাচতে নাচতে ব্যাকপ্যাক করা শুরু করে দিল। আমাদের ঢাকা টু সিলেট ট্রেনের যাত্রার সময় আজ দুপুর 2:55। সবাইকে 2:20 মধ্যে ঢাকা বিমানবন্দরে রেলওয়ে স্টেশনে উপস্থিত থাকতে বলে দিয়েছে অভ্র। আমরা সকলেই সময় মতো পৌঁছে যাই। বন্ধু মহলের সকলকে নিয়ে এটাই আমাদের প্রথম ভ্রমণ, তাই সকলের চোখে মুখেই এই নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আমরা সবাই সঠিক সময়ে স্টেশনে পৌঁছালেও সিফাতকে তখনও আসতে দেখা গেল না। অভ্র কিছুক্ষণ পরপর ফোন করছে ওকে, রিং হলেও অপর প্রান্ত থেকে রিসিভ হচ্ছে না। 2:40 বাজতে চলল, সিফাত এলো না। মুখে প্রকাশ না করলেও মনে মনে আমরা সকলেই এবার উদ্বিগ্ন হয়ে পড়লাম। সিফাত না এলে আমরা আদৌ সিলেটে যাচ্ছি কিনা তা নিয়ে প্রশ্ন উঠল। আর অল্প কিছুক্ষণ সময় আছে, তার মধ্যে সিফাত না এলে আমরাও সিলেটে যাচ্ছি না বলেই সিদ্ধান্ত নিলাম। সকলের মনের মধ্যে বিরাজ করার টান টান উত্তেজনা যেন মুহূর্তের মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। আমরা হতাশ মুখে দাঁড়িয়ে রইলাম। এত কাঠখড় পুড়িয়ে বাসা থেকে পারমিশন নেওয়ার পর যদি না যেতে পারি, এর চেয়ে দুঃখের আর কিছুই হতে পারে না। গাইস, আর ইউ এক্সাইটেড? হঠাৎ কারোর ক্লান্ত উচ্চস্বরের আওয়াজে আমরা পেছনে ফিরে তাকালাম। হাঁটু ধরে হাঁপাতে হাঁপাতে দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করে কাঙ্ক্ষিত মানুষটি বলল, কি রে, তোদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই কেন? আমরা কোনো শোক পালনে যাচ্ছি না গাইস, কাম অন। আমাদের অগ্নিদৃষ্টি তখনও ওর মুখ থেকে সরেনি। বুঝলাম না, এমনি তাকায় আসোস কেন? সুন্দর লাগতেছে না আমাকে? আসার সময় শুধু ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছিলাম, বিশ্বাস কর, বাকিটা ন্যাচারাল বিউটি। ওর কথা শেষ না হতেই জাহিদ হাতের বোতলটা ছুঁড়ে মারল সিফাতের গায়ে। তারপর পায়ের জুতো খুলতে খুলতে বলল, তোর এক্সাইটমেন্টের অমলেট বানাতোই, তোর খবর আছে শালা, খারাপ হইতেছি। সিফাত দিক দিশা ভুলে জাহিদের দুবাই থেকে আগত জুতার হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে 2-1 ওর গায়ে লেগেও যায়। জাহিদ পুনরায় জুতা তুলে আবার ওর পেছনে দৌড়াতে থাকে। শেষমেশ দৌড়ে না পেরে আমার পেছনে এসে আশ্রয় নিল। মিতু বইন, বাঁচা আমারে প্লিজ। শালার উপরে পাগলার কুত্তার আত্মা ভর করছে, যে কোনো সময় দিব কামড়। এই যুবক বয়সে কুত্তার কামড়ে ইঞ্জেকশন নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কথাটা শোনা মাত্রই জাহিদ আবার তেড়ে আসলো। পুরো স্টেশন দৌড়াতে দৌড়াতে দুজনেই এক পর্যায়ে ক্লান্ত হয়ে হাঁটু ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তারপর দুঃখী দুঃখী মুখ করে সিফাত বলল, দোস্ত বিশ্বাস কর, আমার কোনো দোষ নাই। আমি ঠিক টাইমেই বাসা থেকে বাইর হয়েছি। রাস্তায় তো জ্যাম মামা। ঢাকা শহরের জ্যাম শুধু তোরই পেয়েছে শালা, আমরা আসি নাই। বাইর হওয়ার আগে তোমার মৌনি নিবিড়ে কনভিন্স করতেই তো 1 ঘন্টা লাগাইছো নিশ্চয়ই। সিফাত হতচকিত হওয়ার ভান করে ভাব নিয়ে বলল, ছ্যা, আমার এত লেইম মনে করিস তোরা? শেষমেশ ইন্টারমিডিয়েট পুরো প্রেমিকের থেকে পারমিশন নেওয়া লাগবে আমার? এত খারাপ দিনও আসে নাই ব্রো। রুম্পা বিরক্তি নিয়ে বলল, চুপ থাক তুই, একে তো লেট আসছোস, তার উপর চাপা মারতে এতটুকুও কার্পণ্য হচ্ছে না। তোর কোনো আইডিয়া আছে আমরা কত টেনশনে ছিলাম? সিফাত টলমলে চোখে বলল, হাউ সুইট রুম্পা,
তোরা আমার এত ভালোবাসোস? এদিকে আয়, তোর একটা চুম্মা দেই দোস্ত। তোর টেনশন একটু রিলিজ করা দরকার এখন। বলেই রুম্পার কাছে আসতে নিতেই রুম্পা ওর হাতের পানির বোতলটা ওর দিকে ছুঁড়ে মেরে পেছাতে পেছাতে বলতে লাগলো, ওই হারামি দূরে থাক। কিরে তোরা ওরে আটকা একটু। এই অভ্র ভাই বাঁচা এই মহিষের হাত থেকে। ট্রেন চলছে, বিকেল প্রায় 5টা বাজতে চলল। ট্রেনের বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তে দেখা যাচ্ছে। আমরা আমাদের সিটগুলো পাশাপাশি বুক করেছি বলে সকলের দূরত্ব একে অপরের থেকে খুব বেশি না। এই সুন্দর ওয়েদার, সুন্দর দিনটাকে আরও উপভোগ করে তোলার জন্য আমরা সকলে মিলে গান গাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি ট্রেনের জানালাগুলো খুলে দিলাম। প্রথমে সিফাত শুরু করলো, তারপর 2-1 লাইন গাওয়ার পরে আমরাও সুর মেলালাম। গানের তালে তালে হেলে দুলে অন্যান্য যাত্রীদের মধ্যে কেউ কেউ হাততালি দিচ্ছে, কেউ বা মুখ দিয়ে শীষ বাজানোর ন্যায় বাঁশির সুর তুলতে লাগলো। আমাদের বগের সব যাত্রীরাই ততক্ষণে আমাদের সাথে সুর মিলিয়ে গাইতে শুরু করলো। ছোট্ট ছোট্ট বাচ্চারা কেবিন থেকে উঠে হাত পা নাড়িয়ে নাচতে শুরু করলো। কিছু মধ্যবয়স্ক লোকেদের আমরা উঠে নিজেদের সাথে বসার জন্য জায়গা করে দিলাম। এত আকর্ষণীয় দিন আমার জীবনে এটাই প্রথম। আমার মনে হলো এই পথ আজ শেষ না হলেই বোধহয় ভালো হয়। এই মুহূর্তে এই যাত্রার সমাপ্তি না ঘটুক আজ। দোস্ত আমার না কেমন কেমন লাগতেছে মামা। বুকটা একটু হাত দিয়া দেখ অব্র। মনে হইতাছে কেউ হাতুড়ি আর ইট নিয়ে বুকের মধ্যে বাইরা বাইরি করতেছে। কারোর কাছ থেকে সারা শব্দ না পেয়ে পুনরায় কেমনে পারলো পুষ্প এটা করতে? আমার মধ্যে কোনো কমতি আছে? তোরাই কো। সিফাতের কথাই যেন আমার আকাশ থেকে পড়লাম। জাহিদ সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরা অন করে সিফাতের দিকে তাক করে বলল, বন্ধু যেই বিরহ গান একটু আগে শোনাইলা ওটা একটু রিপিট করো প্লিজ। আমরা চাই না তোমার অস্কার ডিজার্ভ করা গান মনে কোনোভাবে মিস করো। রুম্পা বিজ্ঞের ন্যায় বলল, এই তুই এত হিপোক্রিয়েট কবে থেকে হলি রে? সিলেটের নাম শুনে গতকাল রাত থেকে সবার চেয়ে বেশি তো তুই লাফালি। ইভেন আমরা 3টা মেয়ে যতগুলো না জামা কাপড় নিয়েছি তার চেয়ে বেশি নিয়েছিস তুই। এখনও তোর ব্যাগ ঘাটলে আগামী 1 মাসের শার্ট প্যান্ট পাওয়া যাবে। তোর আনন্দ দেখে আমাদের তো মনে হয়েছিল বিয়েটা পুষ্পিতার না তোর। এর মধ্যে তোর কি হইল রে আবার? সিফাত অভিমানী মুখ করে বলল, এই তোরা এত নিষ্ঠুর কেন? দুঃখ পাইলে কি আনন্দ করা বারণ এমন কোনো রুলস আছে? আমি হিপোক্রিয়েট না দয়ালু। এক বুক বেদনা নিয়েও তখন মুখের দিকে তাকায় হাসতেছি। এই দুঃখ যে শতগুণ পীড়াদায়ক তা কি তোরা বুঝবি? কই কষ্ট পাইতেছি গলায় গলায় ধইরা সান্ত্বনা দিবি তা না। থেমে পুনরায় বলে, আমার মতন একটা ভালো মানুষের বন্ধু হিসেবে পাইয়া তগ দৈনিক কৃতজ্ঞতা স্বরূপ 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। কথা শেষ হওয়ার আগেই সিফাতের গালে সিঙ্গাম মার্কা একটা চড় বসে গেল। সিফাত বিস্মিত নয়নে গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। আমরাও একইভাবে বিস্ময় নিয়ে অভ্রের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু মেঘা একটুও বিস্মিত হলো না। ও হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার ন্যায় বলল, পারফেক্ট। ওর কথায় সিফাত আরও কাঁদো কাঁদো হয়ে বলল, ওই যা আমি খেলমুই না তগলগে সর। বলেই কেবিন থেকে উঠে যেতে নিতেই অভ্র ওর শার্টে ধরে হ্যাঁচকার টান মেরে আবার বসিয়ে দিল। তারপর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে ধরিয়ে দিয়ে বলল, 5 মিনিট মুখটা অফ রাখ। সিফাত খুশি হয়ে টলমলে চোখে তাকিয়ে বোতলের মুখটা খুলতে খুলতে বলল, হাউ সুইট অব্র, তুই এত ভালো কেন? আমি আর রুম্পা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। পৃথিবীর সকল অদ্ভুত প্রাণীদের মধ্যে সিফাতকে শ্রেষ্ঠ উপাধি দিতে এই মুহূর্তে আমাদের আর গবেষণা করতে হলো না। খাওয়া দাওয়া হাসি আড্ডায় কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পেলাম না। আনন্দে অতিবাহিত করার সময়গুলো হয়তো এমনই হয়। এই মুহূর্তটাকে আমার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি বলে মনে হচ্ছে। মনে মনে চাইতে লাগলাম আজকের এই দিন, এই মুহূর্তে সময়ের একটা নির্দিষ্ট কাঁটায় আটকে যাক, তারপর নষ্ট হয়ে যাক সেই 90 দশকের দেওয়াল ঘড়ি, হয়ে যাক কিছু অনিয়ম। কিন্তু তা কি আদৌ হতে পারে? পারে না তো। প্রকৃতি কি এই অনিয়ম করতে প্রস্তুত? কোনোভাবেই না। প্রকৃতি কখনো নির্দিষ্ট কারোর প্রয়োজনে নিজের নিয়মের ঊর্ধ্বে যেতে রাজি না। তাই আমাদের প্রকৃতি আর পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে হয়। প্রকৃতি কখনোই আমাদের সাথে মানিয়ে নেবে না।
নির্দিষ্ট কোনো ভালো লাগা ঋতু যেমন 12 মাস থেমে থাকে না, পরিস্থিতি, মানুষ, মুহূর্তও তেমনই। আজকের এই দিন, এই মুহূর্ত হয়তো আর কখনোই ফিরে আসবে না। এই নিদারুণ নিষ্ঠুর সত্যটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। রাত প্রায় 9টা। নিয়ম অনুযায়ী যে কোনো যানবাহন চলাকালীন সময়ে আমায় ঘুমাতে হবেই। সেই নিয়মে ব্যতিক্রম আজও হলো না। আড্ডা দিতে দিতে কখন ঘুমিয়ে পড়লাম খেয়ালই হলো না। সিফাতের ডাকে কোনোরকম চোখ মেলে তাকালাম আমি। দোস্ত আইসা পড়ছি, উঠ, নামতে হইব। ভালো করে চোখ মেলতেই নিজেকে আবিষ্কার করলাম অভ্রের বুকে। অভ্রও সিটে হেলান দিয়ে ঘুমিয়ে। আমার গায়ের ওপর অভ্রের জ্যাকেট দেখতে পেয়ে অবাক হলাম কিছুটা। প্রশ্নসূচক দৃষ্টিতে মেঘার দিকে তাকাতেই ও বলল, ঠান্ডায় কাঁপাকাঁপি করছিলি তুই? অভ্র ওর জ্যাকেটে খুলে তোর গায়ে জড়িয়ে দিয়েছে যাতে তোর ঠান্ডা না লাগে। অভ্র এখনো ঘুমিয়ে। ওর ঘুমন্ত চেহারাটা কি নিষ্পাপ দেখালো আমার চোখে। কেমন আদুরে একটা মুখ। আমার ইচ্ছে হলো ওর মুখটা ছুঁয়ে দেখতে। মায়াবী চেহারায় খোঁচা খোঁচা দাড়িগুলো আমাকে চুম্বকের ন্যায় টানতে লাগলো। খুব ইচ্ছে হলো ওর শ্যামবর্ণ গালে অজস্র চুমু এঁকে দিতে, কিন্তু নিজের এই ইচ্ছেটা বাস্তবায়ন করার আগেই অভ্রের ঘুম ভেঙে গেল। চোখ মেলেই ঘড়িতে চোখ বুলিয়ে তাড়াহুড়ো করে ব্যাগ হাতে নিয়ে বলল, শিট, 9টা বেজে গেছে। কিরে, ডাকলি না আমাকে? আমি নিচু স্বরে বললাম, তোর ঘুম ভাঙাতে ইচ্ছে হয়নি? আমার আদুরে উত্তরটা বোধ হয় মহিষটার হজম হলো না। অভ্র বেশ ধমকের স্বরেই বলল, ঘুম না ভাঙালে কুলে করে নিতে আমাকে? আজব কথাবার্তা কিভাবে বলতে হয় এটাও শিখিস নাই? আমি বুঝে গেলাম এই গরুর সাথে কোনোভাবেই আমার মতো সভ্য মেয়ের বনিবনা হবে না। আমাকে গরম চোখে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, রাক্ষসের মতো তাকে আছিস কেন? আবার খায় ফেলবি? তারপর হঠাৎ রূপ বদল করে মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে পুনরায় বলল, ওসব হলে পরে হবে। এমন দুষ্টু দুষ্টু চিন্তা এখন ভুলেও মাথায় আনবি না মিতু। আমি যথেষ্ট লেভেলের গুড বয়। বৈধতা ছাড়া এসব ভুলেও হচ্ছে না আমাকে দিয়ে। সো ডোন্ট এক্সপেক্ট সাচ থিং রাইট নাও বেবি। আলতো করে আমার গাল টেনে দিয়ে ওর কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। এইটুকু একটা কথায় আকাশ বাতাস লজিক শুনিয়ে দেওয়ার কোনো অর্থ খুঁজে পেলাম না আমি। মনে মনে শয়তানটাকে ধাক্কা দিয়ে 4-5 বার ট্রেন থেকে ফেলে দিলাম। একটু আগের হওয়া অনুভূতি নিয়ে নিজেই নিজেকে গালি দিতে লাগলাম। আমি মনে মনে অসভ্য ছেলে একটা। যেহেতু পুষ্পদের দাদা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল, তাই আন্টি আমাদের যাওয়ার সাথে সাথেই ডিনারের বসিয়ে দেয়। কোনো রকম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। তারপর মেঘা, রুম্পা আর আমি পুষ্পের বিছানাতেই শুয়ে পড়লাম। অভ্রদেরও ঘুমানোর জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। ওরাও ক্লান্ত শরীর নিয়ে যে যার মতো রাতে ঘুমিয়ে পড়েছে। ভোর 5টা বাজেই হইচই আর চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে গেল। পুষ্পদের দাদার বাড়িটা সিলেটের গ্রামাঞ্চলে হওয়ার কারণে এখানে সংস্কৃতিও অত আধুনিক না। শুনেছি পুষ্পের দাদা এই গ্রামের চেয়ারম্যান। এখানে ওদের দাপটও নাকি অনেক, তাই আমাদের নিরাপত্তা নিয়েও এত উদ্বিগ্ন হতে হলো না। ঘুম থেকে উঠেই আমি আর মেঘা বাড়িটা ভালোভাবে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। বিশাল যৌথ পরিবার নিয়ে বসবাসের জন্য 4তলা বাড়িটাতে কক্ষের সংখ্যাও অগণিত। বাড়িটা অন্তত পক্ষে 20-30 বছর পুরনো বলেই মনে হয়েছে। সিঁড়ির ডিজাইনগুলোও আধুনিক সময় বলেই বোঝা গেল। বাড়ির বাইরে পশ্চিমের দিকে সিঁড়ির অবস্থান, অর্থাৎ যে কোনো ফ্লোর থেকে ছাদে যাওয়ার সময় অন্যান্য ফ্লোরের লোকজন সহজেই তাদের দেখতে পাবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাড়ির প্রতিটা ফ্লোরেই ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমরা। তারপর ছাদের দরজার কাছাকাছি আসতে আমরা আরও চমকিত হলাম। কোথা থেকে যেন একটা মিষ্টি গন্ধ নাকে আসতে লাগলো। ছাদে পা রাখতেই মনে হলো কোনোভাবে ফুলের রাজ্যে এসে পড়িনি তো। পুরোটা ছাদ জুড়েই অজস্র রকমের ফুল গাছ। ছাদটাকে এই মুহূর্তে কোনো ফুলের বাগান বললেও ভুল হবে না। ছাদের পূর্ব দিকে 2টো কাঠের দোলনা দুলছে। দোলনার উপরে 2-1টা বই। হয়তো ভোরের দিকে কেউ এখানে বসে বই পড়ে। আমি একটা বই হাতে নিলাম, ইংরেজি সাহিত্যের মোটা একটা বই। বইটা দেখে বেশ কৌতূহল হলো আমার। এই ছোট্ট অনাধুনিক গ্রামে ইংরেজি সাহিত্যের বই পড়ার মতো মানুষ হয় সেটা ভেবে ভীষণ ভালো লাগলো আমার।
বইটা রেখে এবার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম আমি। শরীরের কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো ঠান্ডা বাতাস গায়ে লাগতে শুরু করলো। এত স্নিগ্ধ অনুভূতি আমি আগে কখনো পাইনি। এই অরণ্যের ঘেরা বাড়িটির ওপর কেমন মায়া জন্মে গেল মুহূর্তেই। আশেপাশে তাকালে শুধু গাছ আর গাছ, এ যেন এক অন্য জগৎ। ও আমার অসম্ভব ভালো লাগছে রে। এখন থেকে এখন আর যেতে ইচ্ছে করছে না। ইস, আমাদেরও যদি এমন একটা বাড়ি হতো এত সুন্দর জায়গাতে। ইচ্ছে তো করছে বাড়ির একটা জোয়ান ছেলে বিয়ে করে এখানে পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করে ফেলি। মেঘার কথায় আমি বেশ শব্দ করেই হেসে ফেললাম। দুজনে বেশ কিছুক্ষণ জায়গাটার সৌন্দর্য উপভোগ করলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রেলিংয়ের পেছন হয়ে ঘুরে তাকাতেই বাড়ির পুকুর ঘাটে অভ্রদের দেখতে পেলাম। লুঙ্গি পরা অবস্থায় ঘাটের সিঁড়িতে বসে ছাই দিয়ে দাঁত মাজছে ওরা। হাফ হাতা গেঞ্জিতে লুঙ্গি পরা অবস্থায় তিনটাকে কেমন অদ্ভুত দেখালো এই মুহূর্তে। লুঙ্গিগুলোর ডিজাইন দেখে মনে হলো খুব সম্ভবত এগুলো পুষ্পের বাপ চাচাদের লুঙ্গি। আমার ভীষণ হাসি পেল ওদের এভাবে দেখে। মেঘা তো হাসতে হাসতে চেঁচিয়ে বলে উঠল, হেই বয়েস, নাইস লুঙ্গি, খুব হট লাগছে তোমাদের। সাথে সাথে সিফাত আর জাহিদের চেহারার রং পাল্টে গেল। বেচারাদের চোখ মুখ দেখে বোঝা গেল এরা আগে কখনোই লুঙ্গি পরেনি, তাই লজ্জাও এরাই বেশি পাচ্ছে। অবশ্য অভ্রও কখনো লুঙ্গি পরেনি বলেই আমি জানি। তবু বেটার চেহারার এতটুকুও অস্বস্তি বোধ দেখা গেল না। কেমন নির্বিকার ভঙ্গিতে দাঁত মাজতে লাগলো অভ্র। মিটু দেখ দেখ, মেয়েগুলো কেমন লুচুদের মতো অভ্রদের দিকে তাকায় আছে। মেঘার কথায় আমিও ওর হাত অনুসরণ করে তাকালাম। 2-3 অল্প বয়সী মেয়ে ঘাটের পাশে বড় গাছটার ঠেস দিয়ে দাঁড়িয়ে অভ্রদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। বয়স 16 কিংবা 17-র বেশি হবে না। খুব সম্ভবত এরা পুষ্পের চাচাতো জ্যাঠাতো বোন হবে। এই দৃশ্য দেখে রাগে আমার গা জ্বলে যাওয়ার উপক্রম হলো। ইচ্ছে হচ্ছিল মেয়েগুলোকে ধরে ঠাস ঠাস করে গালের চড় বসিয়ে দিই। ওদের বিশেষ নজর যে অভ্রের দিকে সেটাও আমি হাড়ে হাড়েই বুঝতে পারলাম। নাটক আর না বাড়াতেই হনহনিয়ে নিচে নেমে পড়লাম আমি। এক্সকিউজ মি, আপুরা কোন ক্লাসে পড়ছো? মেঘার প্রশ্নে মেয়েগুলোর মধ্যে দেখতে চঞ্চল ধরনের একজন জবাব দিল, আমরা ক্লাস 10-এ পড়ছি আপু। আপনারা গতকাল এসেছেন তাই না? ওই যে কালো টি শার্ট পরা ছেলেটা, উনিও কি আপনাদের ফ্রেন্ড? স্থানীয় সিলেটে হওয়ায় সত্ত্বেও শুদ্ধ বাংলা ওকে কথা বলতে দেখে আমি কিছুটা বিস্মিত হলাম। অবশ্য আসার পর থেকে বাড়ির সবাইকে শুদ্ধ বাংলাতেই কথা বলতে দেখেছি। হয়তো এই বাড়ির নিয়মই এমন। কিন্তু এই মেয়ে অভ্রকে এমন উনি উনি করছে কেন? মেঘা ভ্রু কুঁচকে আমার দিকে একবার চেয়ে পুনরায় ওদের জিজ্ঞেস করলো, কেন আপুরা? কালো টি শার্ট পরা ভাইয়াটা কি করেছে তোমাদের সাথে? ফর্সা দেখতে মেয়েটা লাজুক হেসে জবাব দিল, না না আপু, উনি কিছুই করেনি। আসলে আমার ওনাকে খুব পছন্দ হয়েছে। যদিও আমি দেখতে ফর্সা আর উনি শ্যামবর্ণের, তবুও আমার ওনাকে না ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, উনি কি সিঙ্গেল? ওর কথা শুনে আমি আর মেঘা যেন আকাশ থেকে পড়লাম। মেয়ে বলে কি? এইটুকুনি মেয়ে এই দামড়া বেটাকে নিয়ে স্বপ্নও দেখা শুরু করে দিয়েছে। মাই গড, আবার কালার শামিং হচ্ছে, বদের হাড্ডি একটা। আমার চেহারা দেখে হয়তো মেঘা ভেতরে আকাশ বাতাস এক করা রাগটা বুঝতে পারলো। মেঘা বেশ স্বাভাবিকভাবেই জবাব দিল, আহারে ছোট আপু, তোমার জন্য খুব মায়া লাগছে আমার। মেঘার কথা শুনে মেয়েগুলো একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। মেঘা পুনরায় বলল, তুমি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, কিন্তু তোমার পছন্দ এত বাজে কেন সেটাই বুঝতে পারছি না। পুনরায় মেয়েগুলো নিজেদের মুখ চাওয়াচাই করলো। তারপর একজন জিজ্ঞেস করলো, কেন আপু এভাবে কেন বলছো? মেঘা এবার বেশ সিরিয়াস মুখভঙ্গি করে বলতে লাগলো, ওই যে কালো শার্ট পরা ভাইয়াটাকে দেখছো, এই ছেলেটা তো বিবাহিত। মেয়েগুলো বিস্ময় নিয়ে বলল, বলো কি? হ্যাঁ, ওকে দেখতে জোয়ান মনে হলে কি হবে, ওর কিন্তু একটা 7 বছর বয়সী বাচ্চাও আছে। যাকে বিয়ে করেছে ওই মেয়েটাও এক রত্তি শান্তি দেয় না। আহারে, দিনের পর দিন মার খেয়েও বেচারি বাচ্চার দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছে। সে কি? বাপ রে, কি সাংঘাতিক লোক!
তোমাকে অনেক 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 ধন্যবাদ আপু। এই লোক যে এত খারাপ সেটা বুঝলে আমি কখনোই ওনাকে পছন্দ করতাম না। আমি তখনও মিটিমিটি হাসছি। মেয়েগুলো চলে যেতেই আমি আর মেঘা একসাথে শব্দ করেই হেসে ফেললাম। একদম উচিত হয়েছে। সিলেটে বর্ষাকাল ছাড়াও সময় অসময়ে হুটহাট বৃষ্টি শুরু হয়ে যায়। এই স্যাঁতস্যাঁতে পরিবেশই আমার গুণধর বন্ধুদের বৃষ্টিতেই পুকুরে পানিতে গোসল করার ইচ্ছে জাগলো। আমাদের হাতে শার্ট প্যান্ট ধরিয়ে দিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে নেমে পড়লো ওরা। বিরক্ত হওয়া সত্ত্বেও এই দুপুর বেলায় এদের কাপড় নিয়ে বসে থাকতে হলো আমাদের। অভ্র শার্ট প্যান্ট পরে নামলেও বাকি দুজনের পরনে তখনও ছিল সকালের লুঙ্গি। উপায়ন্ত না পেয়ে বসে বসে এই দামড়াগুলো লাফালাফি দেখতে হচ্ছে। সিফাতের মতে আশেপাশে মেয়েরা ওদের ইজ্জত লুটে নেওয়ার ধান্দায় আছে, তাই সেফটির জন্য আমাদের বসে থাকতে হবে। অবশ্য ওর কথা যে একেবারে ফেলনা তাও না, যার নমুনা আমি সকালেই দেখেছি। মেয়েগুলো যে সকালে মেঘার সাজানো মহা বড় মিথ্যে কাহিনী একেবারেই বিশ্বাস করছে তাও না। এই ৩-৪ ঘন্টা গবেষণা করে এরা কনফার্ম হয়ে গিয়েছে অভ্র বিবাহিত নয়। লাফালাফির এক পর্যায়ে এদের চেঁচামেচি শোনা গেল। সিফাত গলার সমান পানিতে নেমে অগ্নিমূর্তি রূপ ধারণ করে বলল, ভালোই ভালোই কইলাম দিয়া দে জাহিদ। আরে আমি নিই, বিশ্বাস করো। তুই না নিলে কে নিছে? এমন আকাম অভ্র জীবনেও করবো না। তুই চাইলে চেক করতে পারোস আমারে। শালা কি চেক করবো তোরে? আমি স্পষ্ট ফিল করছি তুই টান মারছস। ওদের আলোচনায় বিষয়বস্তু তখনও আমাদের বোধগম্য হয়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে সিফাত ধমকের স্বরে বলল, তুই না নিলে গেল কই আমার লুঙ্গি? ওয়ার ইজ মাই লুঙ্গি জাহিদ? ক্যান ইউ ফিল মাই সিচুয়েশন? এইখানে মিতুরাও আছে, অগর সামনে তুই আমারে এমন বেইজ্জতি করবি? এইবার পুরো ঘটনাটাই আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। আমাদের হাসি কিছুতেই থামতে চাইল না, কিন্তু বাহিরে তো প্রকাশ করলাম না। রুম্পা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে চেঁচিয়ে শুধালো, বন্ধু এনি প্রবলেম? সিফাত দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করে বলল, নো প্রবলেম দোস্ত। তোরা রুমে জাগা, আমাকে গোসল শেষ, তবে কামও শেষ। ওর কথার অর্থ বুঝতে পেরে চুপচাপ কাপড়গুলো সিঁড়িতে রেখেই কোনো রকমে রুমে ঢুকে উচ্চ স্বরে পেট চেপে হাসতে শুরু করলাম। মেঘা তো হাসতে হাসতে প্রায় খাট থেকে পড়েই গেল। গায়ে হলুদের সকল আয়োজনই করা শেষ। সন্ধ্যার দিকেই বোধহয় হলুদ পরানো হবে পুষ্পকে। বিকাল 4টা থেকেই সকলে সাজগোজ শুরু করে দিয়েছে। মেয়েদের মধ্যে প্রায় সকলেই শাড়ি পরেছে। আমিও পরলাম একটা নীল রঙের জামদানি শাড়ি। মেঘা রুম্পারা গত 2 ঘন্টা ধরেই মেকআপ করছে। এদের সাজ দেখে মনে হচ্ছে বিয়েটা পুষ্পের নয়, এদের দুজনেরই। কিরে, মুখে কিছুই তো দিস নাই, একটু লিপস্টিক দে, ভালো দেখাবে। ইচ্ছে না থাকাটা সত্ত্বেও প্রায় জোর করেই পুষ্প আমাকে লাল রঙের একটা লিপস্টিক ঠোঁটে দিয়ে দিল। এই নিয়ে আমি মহাবিরক্তি। কিছুক্ষণ পরপর আয়নায় তাকিয়ে নিজের ঠোঁটে এই টকটকে লাল লিপস্টিক দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। মুখে বিরক্তিকর ছাপ বসিয়ে সিঁড়ি দিয়ে নামতেই অভ্রের সাথে ধাক্কা খেলাম আমি। সবুজ রঙের একটি পাঞ্জাবি পরেছে অভ্র। ওকে দেখে আমার চোখ যেন বেরিয়ে আসতে চাইলো। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওকে, একদম স্ট্রবেরি। আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, মুখ বন্ধ কর, মশা ঢুকবে। ওর কথায় আমি কিছুটা অপমানিত বোধ করলাম। মনে মনে 10 সেকেন্ডের মধ্যে 20টা গালিও দিয়ে দিলাম শয়তানটাকে। নিজেকে ঠিক কি মনে করে ও? কোনো সিনেমার নায়ক নাকি? মোটেও না। তুই মোটেও কোনো হিরো নোস বেটা, তুই একটা জাহেদ খান। আমাকে চুপ থাকতে দেখে কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে রইল। তারপর পকেট থেকে একটা টিস্যু বের করে আলতো হাতে আমার ঠোঁটে থাকা লিপস্টিকগুলো মুছে দিতে দিতে বলল, আমার এত সুন্দর অষ্টদয় এসব আর্টিফিশিয়াল প্রসাধনী মেখে তাদের সৌন্দর্য নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে? আমি নির্বাক চেহারায় পিটপিট চোখে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। এত যত্নশীল লাগলো আমার ওর প্রতিটা শব্দ। আমাকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে অভ্র মৃদু হাসলো। তারপর আমার চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, একা একা কোথাও ঘোরাঘুরি করবি না, বাড়িতে অনেক ছেলেরা ঘোরাঘুরি করছে, এদের সামনে পড়ার কোনো দরকার নেই। আর শাড়ির দিকে যেন খেয়াল থাকে, মনে থাকবে? আমি বাধ্য মেয়ের মতো মাথা উপর নিচ করে বোঝালাম, হ্যাঁ মনে থাকবে। দোস্ত কুল কুল, আমি দেখতেছি কি করা যায়।
এই সিফাত, একটা বুদ্ধি বাইর করতে তাড়াতাড়ি। রাগে এই মুহূর্তে আমার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পুষ্পের চাচাতো বোনটাকে এই মুহূর্তে পুকুরে চুবাতে পারলে ভীষণ তৃপ্তি হতো আমার। এত বেহায়া কেন এই মেয়েটা? বারবার রং ঢং করে অভ্রের সামনেই কেন যেতে হবে ওকে? এতগুলো চেয়ার থাকতে অভ্রের পাশেই বসতে হলো এই অসভ্য মেয়েটাকে। দুনিয়াতে কি ছেলের অকাল পড়েছে তোর? রাগে দুঃখে হাতের কাঁচের চুড়িগুলো খুলে ভাঙতে শুরু করলাম আমি। অভ্র মনোযোগ দিয়ে ফোন টিপছে। আশেপাশে কোনো দিকেই ওর তেমন কোনো খেয়াল নেই। সিফাত ওর কানের কাছে ফিসফিস করে কিছু বলতেই অভ্র পাশ ফিরে লামিয়াকে নিজের পাশের চেয়ারে আবিষ্কার করলো। তারপর এদিক সেদিক কিছু একটা খুঁজতে লাগলো। পেছনে তাকিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের ইশারায় ওর কাছে যেতে বলল আমায়। লামিয়া বোন আমার, তুমি একটু অন্য চেয়ারে গিয়ে বসবে? আসলে আমি আমার বউ ছাড়া এক মুহূর্তও কোথায় থাকতে পারি না। তুমি বসে আছো দেখে আমার বউটা দেখো, এতক্ষণ আমার থেকে কত দূরত্ব নিয়ে বসেছিল। তোমাকে দেখলে আমার কেমন বোন বোন লাগে, তাই বলছি তুমি একটু অ্যাডজাস্ট করতে পারবে? আমি আবার তোমার ভাবিকে ছাড়া থাকতে পারি না, ওকে ছাড়া থাকলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কথাগুলো এক নাগাড়ে বলে গেল অভ্র। মেঘা, রুম্পা, সিফাত, জাহিদ ওরা সকলেই ঠোঁট টিপে হাসছে ওর কথায়। লামিয়া যত না বিস্মিত, তার চেয়ে বেশি বিস্মিত হলাম আমি। উনি আপনার ওয়াইফ? আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কেমন অবিশ্বাস্য চেহারায় লামিয়া কথাটা জিজ্ঞেস করলো। অভ্র পুনরায় বেশ স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কেন শুনতে পাওনি? ও আমার একমাত্র বউ আর তোমাদের একমাত্র ভাবি। যোগ্য জবাব পেয়ে লামিয়া হতাশ মুখে চুপচাপ চেয়ার ছেড়ে দিল। লামিয়া উঠে যেতেই সবাই শব্দ করে হেসে ফেলল। আমি তখনও মুখ ফুলিয়ে অভ্রের পাশে বসে। আমাকে নির্বাক হয়ে বসে থাকতে দেখে অভ্র কিছুক্ষণ পর পর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। তারপর ধমকের স্বরে বলল, কি সমস্যা? শোনাই দিলাম তো কথা, তাও মুখ ফুলে আসিস কেন? আমি অভিমানী স্বরে বললাম, জানি না। অভ্র মুখে রহস্যময় হাসি টেনে আমার কানের কাছে ফিসফিস করে বলল, জেলাস? মোটেও না। অভ্র জবাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর আমার চেয়ারটা টেনে ওর চেয়ারের কাছাকাছি এনে আমার হাতটা শক্ত করে ধরে বলল, অভ্রের নজর অন্য কোনো দিকে ঘুরবে না ম্যাডাম। অভ্রের নজর মূর্তির ন্যায় একদিকেই স্থির। মিতু ছাড়া অভ্র পৃথিবীর সবকিছুই ঝাপসা দেখে। অভ্রর সকল মুগ্ধতা, সকল কৌতূহল শুধু মিতুর বেলাতেই। যার এমন এক অভ্র রয়েছে, তার কি অন্য কাউকে ঈর্ষা করার কোনো প্রয়োজন আছে? কথাগুলো এক নাগাড়ে বলে গেল অভ্র। চারিদিকে গান বাজনার আওয়াজ, সবার মনোযোগ স্টেজের দিকে, আর একজনের মনোযোগ তার প্রিয়সীর অভিমানীর মুখের দিকে। তার মনোযোগী নয়নেরা ক্লান্ত হয় না, আর জন্ম বিস্ময় নিয়ে চেয়ে থেকেও তাদের তৃপ্তি ফুরোয় না, যেন তাদের এই মুগ্ধতা কেটে গেলেই ভস্ম হয়ে যাবে এই পৃথিবী। সকাল থেকে আমার গুণধর দুই বন্ধু রাশিয়া ইউক্রেনের চাইতেও সাংঘাতিক যুদ্ধ বাঁধিয়ে বসে আছে। এই নিয়ে বিপাকে পড়েছি আমরা। বাকি আন্তর্জাতিক দেশগুলোর মতো দুই বন্ধুর সাথেই সুসম্পর্ক রাখতে হবে, অথচ পক্ষ নিতে হবে যে কোনো একজনের। তাদের যুদ্ধের বিষয়বস্তুও তাদেরই মতনই অদ্ভুত। এদের আচরণ দেখে বোঝার উপায় নেই যে এরা সংবিধানের বিয়ের বয়স পার করে বাচ্চা জন্ম দেওয়ার বয়সে উপনীত হয়েছে। ওই অভ্র, তুই কত টাকার? অভ্র ওদের অতি মূল্যবান বিচার সভায় কান দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলো না। চুপচাপ কানে হেডফোন লাগিয়ে সোফায় হেলান দিয়ে নির্বিকার ভঙ্গিতে গান শুনতে লাগলো। অভ্রের কাছ থেকে কোনো প্রকার পাত্তা না পেয়ে সিফাত মেঘার নিকট ছুটল। মেঘা মুখ মনোযোগ সহিত হাতে নেলপালিশ লাগাচ্ছে। ওর সকল আগ্রহ এই মুহূর্তে ওর অতি যত্নে হাতের দিকে। কিছুক্ষণ বিরক্তি নিয়ে সিফাতের বক্তব্য শোনার পর মেঘার অবস্থা হয়ে কিছুটা ছেড়ে দে বাপ, কেঁদে বাঁচি টাইপ। ওর নালিশের তোয়াক্কা না করে মুখে সূচক শব্দ করে ধমকের স্বরে মেঘা বলল, এই শর্ত এখান থেকে একটা বিয়েতে আসছে, মেজাজ খারাপ করবি না সকাল সকাল। আর এত সমস্যা হলে সেম কালার কিনছোস কেন? তোদের মতিগতি আমি বুঝি না ভাই। সত্যি করে বলতো, তোদের মধ্যে কি চলে? এত পিরিত কই রাখোস? আন্ডারওয়্যার ম্যাচিং কিনা লাগবে তোদের? রুম্পা ঘটনা শোনার পর থেকেই সকাল থেকেই হাসছে, কিছুতেই ওর হাসি থামার নামই নেই।
ভাই প্লিজ থাম, আর সম্ভব না বিনোদন নেওয়ার, সমাপ্তি করা আজকে। জাহিদ রাগ নিয়ে বলল, সম্মতি বড় হইব, তার ব্যাপারটা বুঝতেছিস না? ইটস এ প্রাইভেট থিং, এসব শেয়ার করে পড়ে চলে না। ওরে আগে আমারটা খুলে দিতে কো। চৌকি কপালে রাইকা হাঁটে নাকি যে কাউরে? হোস্টেলের প্রতিদিন শালার একই কাহিনী। জাহিদের কথায় সিফাতের অভিমান যেন এখন আকাশ ছোঁয়ালো। ওর মুখ ফুলিয়ে বলল, ওই যা এক্ষুনি খুলে দিয়ে দিন, বাইর হও সবগুলো, আমি চেঞ্জ করুম। অভ্র কান থেকে হেডফোন খুলে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে বলল, তোর লজ্জা শরম আবার কবে থেকে উদয় হলো? এবার যেন বেচারা আসলেই লজ্জা পেল। আশেপাশে তাকিয়ে আমাদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলো। তারপর কথা না বাড়িয়ে চুপচাপ বাথরুমে ঢুকে পড়ল। সারা বাড়িতে মেহমানদের আনাগোনা চলছে সকাল থেকেই। কোথাও যাওয়ার জায়গা না পেয়ে ছাদের রুমটায় আমরা রেডি হওয়ার জন্য চলে গেলাম। রুমটা খুব বেশি বড় না হলেও আপাতত এটাই রেডি হওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট ঘর। আমি খয়েরি রঙের কারচুপির ডিজাইন একটা লেহেঙ্গা পরেছি। লেহেঙ্গাটা এত ভারী কাজ যে ঠিকমতো হাঁটতেও পারছি না। কোনো প্রকার সাজগুজ ছাড়াই পাথরের কিছু অর্নামেন্টস পরে নিলাম। মাশাআল্লাহ মিতু, তোকে মারাত্মক সুন্দর লাগতেছে দোস্ত। এত সিম্পল সাজে তোকে অ্যাট্রাকটিভ লাগতেছে। একটু ফু দিয়ে দিই, নজর টজর লাগা যাইব। রুম্পার চোখে আইলাইনার আঁকতে আঁকতে জবাব দিল, আমাদের প্রেমিক পুরুষের পছন্দ বলে কথা মেঘা, তার পছন্দই মারাত্মক সুন্দর। কিছুক্ষণ পরে সিফাত আর জাহিদের আগমন ঘটল। আমাকে দেখে বিস্মিত হয়ে বুকে হাত দিয়ে পেছনে পড়ে যেতে যেতে সিফাত বলল, হায়, এটা কাকে দেখছি? আমার সামনে যে আস্ত একটা পরি দাঁড়ায় আছে, তোরা দেখছস নাকি আমি একাই দেখতেছি? মেঘা একটা চিমটি কাটতো বোন। মেঘাও কম না। বলতে বলতেই শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে সিফাতের হাতে চিমটির দাগ বসিয়ে দিল। আল্লাহ, ওই ছাড়, হারামি মাংসই উঠাই দিল শরীরে। ওই দূরে যা তুই, আর সামনে আইবি না আমার ফাউল বেডি। এমনিতেই ক্রাশের বিয়ার কষ্টে শুকায়া যাইতেছি, তার উপর এই রাক্ষসীটা দিল খাইয়া সব রক্ত। মেঘা দুঃখিত হওয়ার ভান করে বলল, তুই তো বলি জীবনেও তো কোনো ভালা কাম করতে দেখলাম না আমার লইকা, আর এখন চিমটি দিতে কইলাম দেখে তোর সব লয়ালিটি বাইর হয়ে আইছে। দূর হ বজ্জাত বেরি। জাহিদ মেঘা আর রুম্পার দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে বলল, ওই তোরা দুইটা এমনি ভূতের মতন সাজস কেন? এতটি ময়দা লাগাইছ, ইস কেমন অদ্ভুত লাগতেছে। ওর কথায় রুম্পা রেগে মেগে তেড়ে আস্তে আস্তে বলল, ওরে আমার মোল্লা সাহেব রে, আপনার সাদিয়া তো বছরে 12 মাসই মেকআপ মেখিয়ে রাখে হুজুর। আমরা না হয় মাসে 2-1 মাখলাম, তাতে কি খুব ক্ষতি হয়ে যাবে? মেঘা বলল, অ্যান্ড ফর ইউর কারেন্ট ইনফরমেশন, এগুলো এক্সপেন্সিভ মেকআপ প্রোডাক্ট। তোদের আন্ডারওয়্যারের দামে সমতুল্য দামের আটা না, তাই দয়া করিয়া আটা বলিয়া আমাদের নেসেসারি অ্যান্ড কম্পোলজারি জিনিসগুলোকে অসম্মান করিয়েন না হুজুর। গত কয়েক ঘন্টা ধরে অভ্রকে চোখে পড়ছে না। এত মানুষের এত প্রশংসা পেয়েও কোনোভাবেই আমি তৃপ্তি পাচ্ছি না। একটা নির্দিষ্ট মানুষের অপলক চোখে তাকিয়ে থাকাই আমাকে উপলব্ধি করাতে পারে আমাকে আসলেই সুন্দর লাগছে কিনা। অভ্র কেন এখনো সামনে আসলো না ভাবতে ভাবতেই মন খারাপ করে বসে রইলাম আমি। বাইরে যেতেও ইচ্ছে করলো না কিছুতেই। মেঘা সিফাতরা নিচে গেট ধরার জন্য চলে গেল। ছাদের রুমটায় একা একাই বসে আছি আমি। হঠাৎ কারোর পায়ের শব্দে দরজার দিকে ফিরে তাকালাম আমি। অভ্র, ওকে দেখা মাত্রই আমি লজ্জায় মিঙিয়ে গেলাম। কোনো রকম দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কোথায় ছিলি এতক্ষণ? তোকে দেখলাম না যে কোথাও। অভ্র কোনো জবাব দিল না। প্যান্টের পকেটে হাত ঢুকে এক পা করে সামনে এগোতে এগোতে বলল, আমাকে নিয়ে ইদানিং কারো খুব চিন্তা হয় বুঝি? আমি কোনো জবাবই দিলাম না। এক পা করে পেছাতে লাগলাম। মিস করছিলি আমাকে? আমি এবারও চুপই রইলাম। এই মুহূর্তে অভ্র একেবারেই আমার মুখের সামনে দাঁড়িয়ে। ভয়ে লজ্জায় আমি কোনো কথাই বলতে পারছিলাম না। অভ্র আমার চুলের ক্লিপটা হাত দিয়ে খুলতে খুলতে বলল, আমাকে আর কত জ্বালাবি তুই মিতু? আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, তোর কোনো আইডিয়া আছে একটা সভ্য ছেলেকে তুই কতটা বিপথে নিয়ে যাচ্ছিস? আমি মাথা বাম ডানে দুলিয়ে বুঝালাম, না, আমার কোনো আইডিয়াই নেই। অভ্র এবারও কিছুই বলল না। নিজের সর্বনাশা চক্ষুদয় ধনুকের ন্যায়
বিধিয়ে দিল আমার বুকে। আমার দিকে পিটপিট চোখে তাকিয়ে থেকে মৃদু হাসলো। তারপর আস্তে আস্তে নিজের হাতের স্পর্শ ছড়িয়ে দিল আমার কোমরে। হ্যাঁচকা টান মেরে পেছন ঘুরিয়ে ওর মাথাটা রাখলো আমার কাঁধে। তারপর শক্ত করে পুনরায় জড়িয়ে ধরলো আমায় কোমরে। আমি তখনও লজ্জায় আড়ষ্ট প্রায়। অভ্র এসব একদমই তোয়াক্কা করলো না। সেসব ওর তপ্ত নিঃশ্বাসের বাতাস ছড়িয়ে গেল আমার সারা অঙ্গে। অভ্র উন্মাদের মতো নিজের তরল ওষ্ঠদয়ের স্পর্শ বসিয়ে দিল আমার ঘাড়ে। অভ্রের এই উষ্ণ ঠোঁটের স্পর্শ মুহূর্তেই আমার সারা শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। পরক্ষণেই আমার মন আর মস্তিষ্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল নিজেদের থেকে। আমি সজ্ঞান হারিয়ে ফেলি। বুকের ভেতরটা কেমন উত্থাল পাথাল ঝড় শুরু হয়ে গেল। কিছুটা স্তম্ভিত ফিরে পেতেই আমি কাঁপা কাঁপা গলায় বললাম, অভ্র, কেউ এসে পড়বে, ছাড়। ছাড়বো না, আসুক। প্লিজ ছাড়, আমার খুব ভয় লাগছে। আমার কথা শুনে অভ্র হেসে ফেলল। তারপর নিজের সামনে ঘুরিয়ে আমার নাকটা আলতো করে টেনে দিয়ে বলল, আপনার ভয় চিরতরে মুছে দেওয়ার ব্যবস্থা খুব শীঘ্রই করছি, দাঁড়ান। আমি ওর কথায় কোনো মানেই বুঝলাম না। আমাকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছুক্ষণ টলমল চোখে তাকিয়ে থেকে শুধালো, তোর বাবা কি আমাকে মেয়ের জামাই হিসাবে মেনে নেবে মিতু? কোনো প্রকার ভনিতা ছাড়াই সরাসরি কথাটা বলে ফেলল অভ্র। আমার চোখে মুখে তখনও বিস্ময়। তোকে ছাড়া আমি আর থাকতে পারছি না, বিশ্বাস কর। তোকে এক মুহূর্ত দূরে রাখতে ইচ্ছে হয় না আমার। আর পারছি না আমি। আমার তোকেই লাগবে মিতু, এবং খুব শীঘ্রই লাগবে। আমি কিছু বলার আগেই সিফাতরা রুমে ঢুকলো। আমাদের দেখে ওরা কি বুঝলো কে জানে। কিছু হয়েছে? ঝগড়া টগড়া লাগাইছোস নাকি আবার? মেঘার প্রশ্নে আমি কোনো জবাব দিতেই পারলাম না। অভ্রও কিছু বলল না। তার জোড়া চোখ গভীরভাবে আমাদের দিকে চেয়ে। তাদের কোনো কৌতূহলী আমরা দূর করলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে আমাকে একবার দেখে নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল অভ্র। আগামী সপ্তাহে আব্বু জাপান থেকে দেশে আসছে। আমি জানি না এরপর কি হতে যাচ্ছে, ভাবতেও চাই না। অভ্রকে পছন্দ না করার কোনো কারণই নেই, তবুও আব্বু অভ্রের সাথে মেলামেশা করাটা ছোটবেলা থেকেই পছন্দ করতেন না। আব্বু জাপানে যাওয়ার পর থেকেই অভ্রের সাথে আমার দূরত্ব কমে যায়। অবশ্য 8 বছর আগের চিন্তাধারা আব্বু এখনও বহন করে বেড়াবে কিনা সেটাও প্রশ্ন থেকে যায়। হয়তো আগামী দিনে সব কিছু বিগত দিনগুলোর মতনই প্রশান্তিময় হবে, কিংবা আমি ভাবতে পারছি না, আর কিছুই ভাবতে পারছি না। শুধু জানি আমি এই বেপরোয়া পুরুষের প্রেমে পড়েছি। তার অপলক চোখ আমায় উন্মাদ করেছে। সে এক সর্বনাশা পুরুষ, যার সর্বনাশা চোখের ঝিলে আমি দেখতে পাই নিজের প্রতিচ্ছবি। যে প্রতিচ্ছবি আমায় স্পষ্ট বুঝিয়ে দেয় তার চোখের ঝিলেই লেখা তার প্রতি আমার আজন্ম সর্বনাশ। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।